হাই বন্ধুরা, আজ আমরা শুরু করতে যাচ্ছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অন্যতম একটি সহজ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ। বহুপদী নামটি প্রথম শুনলে হয়তো জটিল মনে হতে পারে, কিন্তু ভয় নেই। আমি আজকে সবকিছু একদম সহজভাবে বোঝাবো, বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থেকো, কারণ ভিডিও শেষে তুমি নিজেই অনুভব করবে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আর আমাকে বলতে বাধ্য হবে কি জানো? লা লা লা। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথমে রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলে। এখানে আমি উদাহরণ লিখেছি যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। তোমরা দেখো যে এখানে আমরা সবগুলাকেই কিন্তু পরিমাপ করে মান বের করতে পারি। তাহলে যা কিছু পরিমাপযোগ্য সবকিছুকে আমরা কি বলবো? রাশি বলবো। এখন আসি বীজগাণিতিক রাশি। এক বা একাধিক সংখ্যা, চলক, চলকের ঘাত, অপারেটর সংবলিত রাশিকে বীজগাণিতিক রাশি বলে। দেখো এখানে অপারেটর বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদিকে বোঝায়। তাহলে এখানে বলছে যে এক বা একাধিক সংখ্যা থাকবে, চলক থাকবে, চলকের ঘাত থাকবে, আর হচ্ছে এই অপারেটর থাকবে। তাহলে এখানে আমি উদাহরণ লিখেছি যে 2x² + 5y + 9। এখানে দেখো x, y চলক আছে, সংখ্যা আছে, তারপরে কি এখানে চলকের পাওয়ার বা ঘাত আছে, তারপর হচ্ছে অপারেটর আছে। তাহলে এই সবকিছু মিলায় যেটা হইছে এইটাকে আমরা বলবো বীজগাণিতিক রাশি। এখন আসি চলক কাকে বলে? যার মান পরিবর্তন হতে পারে বা নির্দিষ্ট নয় তাকে চলক বলে। এখানে আমি একটি ইকুয়েশন লিখেছি যে y = 2x + 3। তাহলে এখানে দেখো তুমি যদি x এর মান 0 বসাও বা 1 বসাও, 2 বসাও, এখানে কিন্তু y এর মানও পরিবর্তন হবে। তাহলে এখানে x এবং y এর মান কিন্তু ফিক্সড বা নির্ধারিত নয়। তাহলে এখানে x এবং y কে আমরা বলবো চলক। আবার এখন আসি ধ্রুবক কাকে বলে? ধ্রুবক হলো এমন মান যা পরিবর্তন হয় না। তো এইখানে যদি আমরা দেখি, এখানে দেখো যে 3 বা 2, এই 3 বা 2 সবসময় 3 আর 2 কেই প্রকাশ করবে। এটার মান কিন্তু কখনো পরিবর্তন হবে না। তাহলে ধ্রুবক হলো এমন মান যা পরিবর্তন হয় না। এইখানে যেমন পাই এর মানও কিন্তু সবসময় নির্দিষ্ট। তাহলে যে মানগুলো কখনো পরিবর্তন হবে না, সেই মানগুলাকে আমরা ধ্রুবক বলবো বা তাকে আমরা ধ্রুবক বলবো। এখন চলককে ইংরেজি বর্ণমালার শেষ ৩ টা লেটার যে এক্স, ওয়াই, জেড দিয়ে প্রকাশ করা হয় এবং ধ্রুবককে প্রথম ৩ টে লেটার এ, বি, সি দিয়ে প্রকাশ করা হয়। এখন আসি গাণিতিক পদ কাকে বলে? বীজগাণিতিক রাশিতে যেসব অংশ যোগ, বিয়োগ, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্নের দ্বারা সংযোজিত থাকে তাদের প্রত্যেকটিকে ওই বীজগাণিতিক রাশির পদ বলে। তাহলে এখানে আমি একটা উদাহরণ লিখেছি দেখো যে এখানে 5x, 3y, 7z, 9 এই প্রত্যেকটা আসলে একটি করে গাণিতিক পদ। আর এবং শেষের পদটা যদি তুমি লক্ষ্য করো, এখানে দেখো এই যে x একটি চলক, y চলক, z চলক, 9 এর সাথে কিন্তু কোনো চলক নাই। তাহলে কোনো সংখ্যার সাথে যদি চলক না থাকে এই পদটাকে আমরা বলবো ধ্রুবপদ। তাহলে এই রাশিটিতে 9 হচ্ছে ধ্রুবপদ এবং সবগুলাকে আলাদা, আলাদা আমরা কি বলবো? এই সবগুলা হচ্ছে একটি করে গাণিতিক পদ বা এই রাশিটার পদ। এখন আসি একপদী রাশি, দ্বিপদী রাশি, ত্রিপদী রাশি সম্পর্কে। তাহলে একপদী নামের সাথেই বোঝা যাচ্ছে যে একপদী রাশি আসলে কি? যে রাশিতে একটি মাত্র পদ থাকবে। তাহলে এখানে আমি লিখেছি যে f(x) = 5x²। তাহলে দেখো এখানে একটি পদ আছে, তাহলে এটাকে আমরা বলবো একপদী রাশি। তাহলে দ্বিপদী রাশি কি? এখানে ২ টা পদ থাকবে। তাহলে ত্রিপদী রাশি কি? এখানে ৩ টা পদ থাকবে। অর্থাৎ যে রাশিতে ৩ টা পদ আছে সেই রাশিকে আমরা ত্রিপদী রাশি বলব। তো এখন আসি বহুপদী রাশি আসলে কি? তাহলে দেখো একপদী রাশিতে একটি পদ ছিল, দ্বিপদীতে ২ টা। তাহলে বহুপদী শুনে কি মনে হচ্ছে? এখানে অবশ্যই অনেকগুলো পদ থাকবে। আসলে বিষয়টা অমন না। তো বহুপদী রাশি হচ্ছে এক বা একাধিক পদ থাকবে। অর্থাৎ একটি পদও থাকতে পারে, একের অধিক পদও থাকতে পারে। তাহলে একের অধিক পদ থাকলেও সেটা বহুপদী হবে, একটি পদ থাকলেও সেটা বহুপদী হবে। এখন আসি যে সকল বীজগাণিতিক রাশি কি বহুপদী হবে? এখানে দেখো আমি ৩ টি বীজগাণিতিক রাশি লিখেছি। তো তোমাদের কি মনে হয় এই ৩ টাই কি বহুপদী হবে? অবশ্যই হবে না। বহুপদী হতে হলে বীজগাণিতিক রাশিকে কিছু শর্ত মানতে হবে। তো চলো আমরা প্রথমে দেখে নিই যে বহুপদী ফাংশন ও বহুপদী হওয়ার শর্ত আসলে কি? প্রথম শর্ত হচ্ছে চলকের পাওয়ার বা ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে আসলে কি বোঝায়? যে শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। যে ০, ১, ২, ৩, ৪ ... অসীম পর্যন্ত। তাহলে চলকের পাওয়ার কি হতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা।
এবং দ্বিতীয় শর্ত হচ্ছে পদ সংখ্যা সসীম হতে হবে। অর্থাৎ অসীম হওয়া যাবে না। পদ সংখ্যা সসীম এবং চলকের পাওয়ার যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেই সমস্ত বীজগাণিতিক রাশিকে আমরা বহুপদী বলতে পারবো। তাহলে আমরা এখানে এই ৩ টা থেকে দেখি যে এই ৩ টার মধ্যে কোনটা বহুপদী আর কোনটা না। তাহলে ১ম ফাংশনটা যদি আমরা দেখি, ১ম রাশিটা এখানে আছে 2x³ এখানে চলক হচ্ছে x, তাহলে x এর পাওয়ার আছে 3 যেটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার এখানে দেখো 3 এর সাথে x আছে, তো এখানে x এর পাওয়ার হচ্ছে 1, তো 1 ও হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শেষে তো আছে 5, তো 5 কে আমরা 5 x⁻0 লিখতে পারি। তো এইখানেও হচ্ছে তোমার চলকের পাওয়ার কি? এখানে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ আর হচ্ছে এখানে আছে হচ্ছে ৩ টা পদ। তার মানে পদ সংখ্যাও সসীম। তাহলে আমরা বলতে পারি যে এই ১ নাম্বার ফাংশনটা কিন্তু বহুপদী। তো এখন আসি ২ নম্বরে। তো ২ নম্বরে দেখো এখানে তো x² আছে, ঠিক আছে। কিন্তু এইখানে দেখো এখানে আছে x এর পাওয়ার -1, অর্থাৎ চলকের পাওয়ার হইছে ঋণাত্মক। তাহলে আমাদের শর্তে বলা হয়েছিল অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে যেহেতু এখানে চলকের পাওয়ার ঋণাত্মক, তার মানে এই ফাংশনটাকে, এই রাশিটাকে আমরা বহুপদী বলব না। আবার এইখানে দেখো দেওয়া আছে f(x) = 3/x + x³ + 1। তাহলে এই যে 3/x এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এই x কে যদি উপরে নিয়ে যাও, তাহলে 3 x এর পাওয়ার -1 আর এটাকে লেখা যায় x³ + 1। তাহলে এই যে এখানে কি আছে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু নাই। এখানে এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে যেহেতু চলকের পাওয়ার ঋণাত্মক, তার মানে এই ৩ নম্বরটাকেও আমরা কিন্তু বহুপদী বলতে পারব না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন বীজগাণিতিক রাশিকে আমরা বহুপদী বলতে পারব। তো এখন আসি বহুপদী ফাংশনের সাধারণ আকার নিয়ে। তাহলে n ঘাতের বহুপদী ফাংশনকে এই আকারে লেখা যায় যে a0 x এর পাওয়ার n, এখানে হচ্ছে a0 এর পাওয়ার এক করে বাড়বে, মানে এর ধ্রুবকের মান, আর x এর পাওয়ার এক করে কমবে। তাহলে a0 x এর পাওয়ার n প্লাস a1 x এর পাওয়ার n-1 a2 x এর পাওয়ার n-2। দেখো এখানে a এর মান কিন্তু বাড়ছে। তাহলে শেষে যায় কি হবে? an-1 আর হচ্ছে শেষের আগেরটা x এর পাওয়ার হবে 1 আর এইখানে x এর পাওয়ার 0 হয়ে গেছে। আর এইখানে এর সাথে n চলে আসছে। এখন দেখো যে এখান থেকে একটা এমসিকিউ আসে যে কোনো n ঘাতের বহুপদী ফাংশন হওয়ার শর্ত কি? তাহলে দেখো যে n ঘাতের বহুপদী ফাংশন হওয়ার শর্ত হচ্ছে, একটাই শর্ত আছে যে এইখানে চলক কি? এখানে মুখ্য চলক হচ্ছে x এর পাওয়ার n। তো মুখ্য চলকের পাওয়ার, মুখ্য চলকের সহগ কোনো সময় শূন্য হতে পারবে না। তাহলে এখানে a0 ≠ 0, মানে a0 ≠ 0। তো এটা হচ্ছে, এটার মান শূন্য হতে পারবে না। দেখো এইটার মান যদি শূন্য হয়ে যায়, তাহলে কিন্তু এই টার্মটাই আর থাকে না। তাহলে এটা কিন্তু আর n ঘাতের বহুপদী থাকবে না। তো এইটা n ঘাতের বহুপদী ফাংশন হওয়ার শর্ত হচ্ছে a0 ≠ 0। আচ্ছা, এখন দেখি যে আমরা এক চলকের বহুপদী বা ২ চলকের বহুপদী। তো এক চলকের বহুপদী ফাংশন দেখতে কেমন হয় দেখো? যে f(x) এটা হচ্ছে এক চলক, কেন? এটা x এর ফাংশন। তাহলে যে x³ + 7x + 5, তাহলে এটা কিন্তু বহুপদী হওয়ার সকল শর্ত মেনেছে। কেননা এইখানে চলকের পাওয়ার কিন্তু ধনাত্মকই আছে। অর্থাৎ অঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে। কিন্তু এই দ্বিতীয় ফাংশনটা যদি লক্ষ্য করি, এখানে দেখো 5y এর পাওয়ার 4 প্লাস এখানে 5/y। তো 5/y কে আমরা কিভাবে লিখতে পারি? যে 5y এর পাওয়ার 4 প্লাস এখানে 5 y এর পাওয়ার -1 - 4। তো এখানে দেখো এটা কিন্তু y এর পাওয়ার -1 যেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তার মানে এটা কিন্তু আমাদের এক চলকের বহুপদী হবে না। এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি, ঠিক আছে? কিন্তু এটা বহুপদী হবে না। একইভাবে এই তৃতীয়টা যদি আমরা দেখি, এখানে এটা হচ্ছে y এর একটি ফাংশন। তো এইখানেও দেখো, এখানে হচ্ছে আ দেখে কি মনে হচ্ছে যে এটা কি বহুপদী হবে? কি হবে না? তো এখানে দেখো যে x এর পাওয়ার -3, তোমরা এইটা দেখেই কিন্তু তোমরা মানে বলে দিতে পারো যে এখানে এটা অবশ্যই বহুপদী হবে না। কারণ আপনি তো বলেছিলেন যে x এর চলকের পাওয়ার হচ্ছে কি হবে? সবসময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। কিন্তু এখানে দেখো, এখানে খেয়াল করার বিষয় হচ্ছে এটা কার ফাংশন? y এর ফাংশন। অর্থাৎ আমাদের বলে দিয়েছে যে চলক হচ্ছে y। তো আমাদের এখন দেখতে হবে যে y এর পাওয়ার কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিনা। আমাদের y বাদে অন্য কোনোটা দেখার দরকার নাই। তাহলে এখানে x কিন্তু চলক না। তো x এর পাওয়ার যা হবে এটা কিছু যায় আসে না। মূল কথাটা হচ্ছে যে চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এখানে y এর পাওয়ার হচ্ছে ধনাত্মক, এইখানেও y এর পাওয়ার 1।
এখানে কিছু নাই মানে y এর পাওয়ার 0। তার মানে এখানে কিন্তু এটা বহুপদী হওয়ার শর্ত মেনেছে। এখানে x এর পাওয়ার -3 এইটাতে কিছু যায় আসে না। কেননা x এখানে চলক না। তার মানে এটাও কিন্তু এখানে একটা বহুপদী হবে। এখন আসি যে ২ চলকের বহুপদী। তাহলে দেখো এখানে হচ্ছে এটা আমাদের বলে দিয়েছে যে এটা কিসের ফাংশন? x এবং y এর ফাংশন। অর্থাৎ এখানে চলক হচ্ছে একটা x, একটি y। তাহলে এখানে দেখি যে 5x² y³ 6xy² প্লাস 7x। তো ২ চলকের বহুপদী হতে হলে কি হতে হবে দেখো? যে ২ টি চলকেরই পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ আমাদের যদি ২ টা চলক হয় তো এই ২ টা চলকেরই আলাদা, আলাদা অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে ১ম রাশিটা যদি আমরা লক্ষ্য করি এখানে ধনাত্মক, ধনাত্মক, এইখানেও x এর পাওয়ার ধনাত্মক, এইখানেও ধনাত্মক, y এর পাওয়ার এইখানেও হচ্ছে x এর পাওয়ার ধনাত্মক। তার মানে এইটি কিন্তু বহুপদী হওয়ার সকল শর্ত মেনেছে। তাহলে এইটাকে আমরা বলব যে এটি একটি ২ চলকের বহুপদী। তো এখন পরেরটা দেখি এই যে xy একটি ফাংশন। এইখানে দেখো যে xy² প্লাস এখানে আছে 5y। তো এখানেও একইভাবে আমরা 5y কে কিভাবে লিখতে পারি দেখো? যে 5 এর পাওয়ার 5 y এর পাওয়ার -1 -4। তো আমাদের শর্ত কি ছিল যে ২ টা চলকেরই পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। তো এইখানে x তো শর্ত মেনেছে, এইখানে y মেনেছে। কিন্তু এইখানে y এর পাওয়ার মাইনাস চলে এসেছে অর্থাৎ ঋণাত্মক সংখ্যা। তার মানে এটা কিন্তু বহুপদী হওয়ার শর্ত মানেনি। তার মানে এইটাকে আমরা ২ চলকের বহুপদী বলতে পারব না। এখন আসি যে ৩ চলকের বহুপদী। তাহলে এখানে x, y, z এর ফাংশন এটা। তাহলে ৩ চলকের বহুপদী হতে হলে কি হতে হবে? যে ৩ টা চলকেরই পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এই ১ম রাশিটা যদি আমরা দেখতে পাই, দেখো এখানে কোনোই ঋণাত্মক সংখ্যা নাই। তার মানে এটা কিন্তু বহুপদী হওয়ার শর্ত মেনেছে। তাহলে এটাকে আমরা বলব এটি একটি ৩ চলকের বহুপদী। তো ২য় উদাহরণটা যদি আমরা দেখি, এইখানে দেখো এই যে 6/x। তো এই x কে যদি আমরা উপরে নিয়ে যাই সেক্ষেত্রে কি হবে? x এর পাওয়ার -1। তাহলে এখানে চলক তো x ছিল, x, y, z ৩ টাই ছিল। কিন্তু একটি চলকের পাওয়ার যেহেতু ঋণাত্মক চলে এসেছে তার মানে এইটাকে আমরা ৩ চলকের বহুপদী বলতে পারব না। চলো এখন আমরা আরো কিছু রাশি দেখি যে সেগুলা বহুপদী হবে কি হবে না। ১ম রাশিটা যে x² - 3x + 4। তাহলে দেখো এখানে কিন্তু কোনো চলকেরই পাওয়ার ঋণাত্মক সংখ্যা নাই। সবগুলাই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এটাকে কিন্তু আমরা একটা বহুপদী বলব। এখানে আছে দ্বিতীয়তে শুধু x। তাহলে শুধু একটা রাশি থাকলে, একটা পদ থাকলে সেটা কি বহুপদী হবে? আমরা কিন্তু একটু আগে বহুপদীর সংজ্ঞা থেকে পড়ে এসেছি কি? যে বহুপদী হওয়া সত্ত্ব যে এক বা একাধিক পদ থাকবে। অর্থাৎ একটি পদ থাকলে বহুপদী হবে। এখন দেখি যে তার পরের শর্ত। এখানে যে একটা পদ আছে এইটার পাওয়ার কি? এটার পাওয়ার যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এটাকে আমরা বহুপদী ধরতেই পারি। তো এখানে দেখো শুধু x মানে কি? x এর পাওয়ার এখানে 1 ধরা যায়। তাহলে এখানে কি 1 কি একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে শুধু x একটি বহুপদী হবে। এখানে আছে শুধু 5। এখন দেখো যে 5 কে তুমি 5 x এর পাওয়ার 0 লিখতে পারো। তাহলে যেকোনো ধ্রুব সংখ্যাকেই আমরা সেই ধ্রুবক ইনটু x এর পাওয়ার 0 লিখতে পারি। তো 0 কি? একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে 5 কে আমরা একটি বহুপদী হিসেবে বিবেচনা করতে পারি। তো 0 র ব্যাপারে একটু পরে আসছে। আগে এই ২ টা দেখো যে এখানে আছে √x প্লাস x এর পাওয়ার 5 প্লাস 3। তো √x কে আমরা আবার x এর পাওয়ার হাফ লিখতে পারি। তাহলে x এর পাওয়ার হাফ মানে কি? আমাদের শর্তে ছিল কি? যে চলকের পাওয়ার হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তো যেহেতু এখানে একটা ভগ্নাংশ এটা তো পূর্ণ সংখ্যা না। তার মানে এটি কিন্তু একটি বহুপদী হবে না। আবার এখানে আছে 1/x প্লাস 3x প্লাস x²। তো 1/x কে তুমি x এর পাওয়ার -1 লিখতে পারো। তো এইখানে যেহেতু ঋণাত্মক সংখ্যা এসেছে তো 1/x অর্থাৎ এই রাশিটা কিন্তু বহুপদী হবে না। এখন আসি শূন্য। তো দেখো শূন্যকে আমরা এই ২ ভাবেই লিখতে পারি। যে শূন্যকে আমরা লিখতে পারি 0 x এর পাওয়ার 0, 0 x এর পাওয়ার 1, 0 x এর পাওয়ার 2। আবার শূন্যকে আমরা লিখতে পারি 0 x এর পাওয়ার -1, 0 x এর পাওয়ার -2, 0 x এর পাওয়ার -3। তো যদি আমরা এই ৩ টা দেখি তাহলে কিন্তু দেখো এইখানে আমাদের চলকের পাওয়ার ধনাত্মক সংখ্যা আছে। তার মানে এই ৩ টাকে যদি আমরা দেখি তাহলে শূন্যকে আমরা বহুপদী হিসেবে মেনে নিতে পারি। কিন্তু আমরা যদি আবার এই ৩ টা লক্ষ্য করি, এইখানে দেখো কি আছে? ঋণাত্মক সংখ্যা আছে। তো এই ৩ টা দেখলে আবার শূন্যকে বহুপদী হিসেবে মেনে নেওয়া যায় না।
তাহলে আমরা কি শূন্যকে বহুপদী হিসেবে মেনে নিব? নাকি বহুপদী হিসেবে মেনে নিব না? তাহলে দেখো এইখানে একটা কথা আছে যে শূন্যকে অবশ্যই আমরা বহুপদী হিসেবে মেনে নিতে হবে বাধ্যতামূলক। কেন মেনে নিতে হবে? দেখো আমরা কিন্তু এই যে রাশিগুলা বহুপদী হয়েছে এই সবার সাথে কিন্তু আমরা শূন্য যোগ করতে পারি। দেখো শূন্য যোগ করলে কিন্তু এই রাশিটাই থাকবে। তো এখন আমরা যদি শূন্যকে বহুপদী হিসেবে মেনে না নিই তাহলে কি হবে? এই একটা রাশিও কিন্তু বহুপদী হবে না। তো এইজন্য বাধ্যতামূলকভাবে শূন্যকে আমাদের বহুপদী হিসাবে মেনে নিতে হবে। তো যদি কখনো পরীক্ষায় এমসিকিউতে আসে যে শূন্য কি বহুপদী নাকি বহুপদী না? তাহলে উত্তর কি হবে বলো তো? যে শূন্য একটি বহুপদী। তো এখন আমরা আরো কিছু ফাংশন দেখি যে আরো কিছু রাশি দেখি যে সেগুলা বহুপদী হবে কিনা। তো দেখো এইগুলা সাধারণত আ ত্রিকোণমিতির ফাংশন। তো তবুও আমি লিখেছি যে যেহেতু বহুপদী আমরা একটু দেখে নিই যে এগুলো আসলে বহুপদী কি বহুপদী না। তো ১ম এ f of x = sin x। এখানে f of x = cos x নিয়েছি যে sin x cos x এর পাওয়ার x ln 1 plus x e to the power x e to the power minus x। তো এগুলা কি বহুপদী হবে কিনা? তো দেখো sin x কে তোমরা যদি অন্তরীকরণ করে থাকো, তো sin x কে আমরা যদি ম্যাক্লৌরিনের ধারায় বিস্তৃত করি তাহলে sin x কে কিন্তু এইভাবে লেখা যায়। আবার cos x কে যদি আ আ আমরা বিস্তৃত করি, সেক্ষেত্রে cos x কেও কিন্তু ঠিক এইভাবে লেখা যায়। একইভাবে e টু দি পাওয়ার x ln 1 প্লাস x e টু দি পাওয়ার x তারপর e টু দি পাওয়ার মাইনাস x তো সবগুলাকেই কিন্তু এভাবে লেখা যায়। তো এখন দেখো এই যে sin x কে sin x এর যে ধারাটা বা এইখান থেকে এই যে e টু দি পাওয়ার মাইনাস x পর্যন্ত যে ধারাগুলা সবগুলাই কিন্তু কি পদ সংখ্যা হচ্ছে অসীম। আমাদের বহুপদী হওয়ার ২ নাম্বার শর্তই ছিল কি যে পদ সংখ্যা সসীম হতে হবে অর্থাৎ নির্দিষ্ট হতে হবে। তো যেহেতু এই ফাংশনগুলোর পদ সংখ্যা হচ্ছে অসীম, তার মানে কি এই ফাংশনগুলোর একটাকেও কিন্তু আমরা বহুপদী হিসেবে মেনে নিতে পারব না। এখন আসি যে f of x ইকুয়াল sin ইনভার্স x। তো তোমরা যদি বিপরীত ত্রিকোণমিতি করে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে যে sin আর sin ইনভার্স কিন্তু বাদ হয়ে যায়। তাহলে এখানে থাকে কি শুধু x। তাহলে আমাদের এই রাশিটা যদি আসে যে এটা কি বহুপদী কি বহুপদী না। তো যেহেতু এই ২ টা কেটে গিয়ে কি আছে শুধু x আছে আমাদের রেজাল্ট। তো x তো একটা বহুপদী তার মানে এইটাকে আমরা বহুপদী হিসেবে মেনে নিব। আবার এখানে আছে cos ইনভার্স x। তো দেখো cos ইনভার্স কেটে যায়। তো এইখানে কি থাকবে? শুধু x থাকবে। তার মানে f of x ইকুয়াল cos ইনভার্স x এটাও কিন্তু একটি বহুপদী হবে। আবার এইখানে দেখো আছে যে f of x ইকুয়াল sin π/6। তো sin π/6 মানে কি? sin 30 ডিগ্রি। তো sin 30 ডিগ্রি এর মান কি? হাফ। তো আমরা জানি যে কোনো ধ্রুব সংখ্যাই হচ্ছে বহুপদী। কেননা এই ধ্রুব সংখ্যার সাথে আমরা কি গুণ করতে পারি? যে x এর পাওয়ার 0। তার মানে এটাও কিন্তু একটি বহুপদী হবে। এখন আসি এখানে আছে যে sin cos ইনভার্স x। তো দেখো যে cos ইনভার্স x এই যে cos ইনভার্স x এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? যে sin cos ইনভার্স x এর পরিবর্তে আমরা লিখতে পারি যে sin ইনভার্স √1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে দেখো যে sin ইনভার্স কেটে যায়। আমাদের রেজাল্ট কি থাকে? √1 মাইনাস x স্কয়ার। তো এখন দেখো যে যেহেতু এখানে রুট আছে তার মানে কি হবে? এটা পাওয়ার তো হাফ হয়ে যায়। তাহলে এটাও কিন্তু আমাদের বহুপদী হবে না। আবার এইখান থেকে এই যে শেষে যে f of x ইকুয়াল cos 2 cos ইনভার্স x আছে। তো 2 cos ইনভার্স x এর একটা সূত্র আমরা জানি যে না জানলেও সমস্যা নাই। এটা ত্রিকোণমিতির বহুপদীতে আ দরকার নাই। আমি শুধু হচ্ছে তোমাদের যে বহুপদী ফাংশন হবে কিনা এইটা দেখানোর জন্য আমি বলছি। যে 2 cos ইনভার্স x কে আমরা লিখতে পারি যে cos ইনভার্স 2x স্কয়ার মাইনাস 1। তো এখানে cos ইনভার্স কেটে যায়। cos ইনভার্স কেটে যায়। তো এখানে থাকে 2x স্কয়ার মাইনাস 1। তো 2x স্কয়ার মাইনাস 1 এটা দেখো এটা কিন্তু একটা বহুপদী। তার মানে এটাকেও আমরা বহুপদী বলতে পারবো। তাহলে এইখানের উপরের কিন্তু একটা রাশিও বহুপদী হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এখানে সবগুলাই কি অসীম। তো অসীম হলে সেটা বহুপদী হবে না। এখন আমরা শিখব গ্রাফ দেখে আমরা কিভাবে বুঝবো যে এটা বহুপদী হবে কি হবে না। তো দেখো আমি এখানে লিখেছি যে বহুপদী গ্রাফ হওয়ার শর্ত কি? যে গ্রাফ নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে না। অর্থাৎ এখানে y এর মান কখনো আ বাড়তে থাকবে। ঠিক আছে? তো এখানে দেখো এটা x অক্ষ, এটা y অক্ষ।
তো এখানে বলছে y এর মান বাড়তে থাকবে। মানে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকবে না। আর হচ্ছে গ্রাফ কোনো কর্নার তৈরি করবে না। অর্থাৎ সহজ কথায় বললে ভি শেপ তৈরি করবে না। একদম ভি শেপ। তো এইখানে আমরা একটা গ্রাফ দেখি যে f of x equal x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তো দেখো এই গ্রাফটা হচ্ছে ঠিক এমন। তোমরা ফোন থেকে যে ফাংশন টু গ্রাফ গুগলে সার্চ দিলে চলে আসবে। তোমরা সেখান থেকে ফাংশন দিয়ে এই গ্রাফটা দেখে নিতে পারো। তো দেখো এইখানে যে y এর মান, এই y এর মান কিন্তু এদিকে বাড়তেছে। ঠিক আছে? এটা কিন্তু আবদ্ধ নয়। আর হচ্ছে এইখানে আমি বলেছি যে গ্রাফ কোনো কর্নার তৈরি করবে না। এটা কিন্তু ভি শেপ না। এটা হচ্ছে ইউ শেপ। তোমরা গ্রাফটা যদি মোবাইলে ফাংশন দিয়ে দেখো তাহলে এটা বুঝতে পারবে। তাহলে এইটা কিন্তু একটি বহুপদীর গ্রাফ। কিভাবে আমরা বুঝলাম? যে এইখানে y এর মানটা এটা কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ নাই। অর্থাৎ এটা হচ্ছে বর্ধিত হচ্ছে। আর হচ্ছে এখানে গ্রাফটা কোনো কর্নার তৈরি করে নাই। অর্থাৎ ভি শেপ তৈরি করেনি। তো এখানে আরেকটি গ্রাফ আমরা দেখি যে f of x equal 2x স্কয়ার প্লাস 4x স্কয়ার 2x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 5x প্লাস 1। তো এইখানে গ্রাফটা দেখো, এখানে কিন্তু কোনো কর্নার নাই। অর্থাৎ ভি শেপ নাই এবং এইখানেও দেখো এই যে y এর মান কিন্তু এদিকে বাড়ছে আবার নিচের দিকেও বাড়ছে। তো এইটা হচ্ছে একটি বহুপদীর গ্রাফ হবে। কিন্তু এইখানে আমি নিচে আরো ২ টা ফাংশন লিখেছি দেখো যে f of x equal sin x, f of x equal cos x। তো আমরা যদি এই ২ টা গ্রাফ দেখি তো দেখো এখানে y এর মান একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ। দেখো আর নিচেও এই যে মাইনাস y ও হচ্ছে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ। দেখো এটা হচ্ছে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ। তো এটা কিন্তু আর বাড়ছে না। এই সীমার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। তাইলে এটা একটা বহুপদীর গ্রাফ কি? এটা অবশ্যই বহুপদী গ্রাফ হবে না। আবার যদি cos x এর গ্রাফ দেখি একদম সেম sin x cos x, তো এইটাও কিন্তু y এর মান কিন্তু বাড়ছে না। এইটাও কি একটি নির্দিষ্ট সীমার মধ্যেই আবদ্ধ হয়ে আছে। তাহলে এইটাকেও আমরা বহুপদী বলব না। আবার দেখো এর নিচে আরো কিছু আমি গ্রাফ এঁকেছি যে এখানে f of x equal মডুলাস x। তো এখানে গ্রাফটা দেখো একদম ভি শেপ। তাহলে ভি শেপ অর্থাৎ যদি কর্নার তৈরি করে এখানে y এর মান বাড়ছে ঠিক আছে, কিন্তু গ্রাফটা কি একটা কর্নার সৃষ্টি করেছে। তার মানে এইটাও কিন্তু বহুপদী হবে না। এখানে f of x equal মডুলাস x প্লাস 1 এইটাও একদম ঠিক ভি শেপ, যার কারণে এইটাও বহুপদী হবে না। আবার এইখানে মডুলাস x মাইনাস 3 এটাও কি দেখো একটা ভি শেপ তৈরি করেছে। তার মানে এইটাও বহুপদী হবে না। তাহলে গ্রাফ দেখে আমরা সহজ কথায় কিভাবে বুঝবো যে সেটা বহুপদী হবে কি হবে না? তাহলে গ্রাফটা কি? গ্রাফটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে না। y এর মান অবশ্যই বর্ধিত হবে। আর হচ্ছে গ্রাফ কোনো কর্নার তৈরি করবে না। দেখো এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা এই ২ টা শর্ত দেখে তোমরা বুঝে নিবে যে কোনটা বহুপদী আর কোনটা বহুপদী না। এখন দেখব বহুপদীর যোগ, বিয়োগ, গুণ, ভাগ। অর্থাৎ ২ টা বহুপদীকে যোগ করলে সেটা কি বহুপদী হবে কি হবে না? বা একটা বহুপদী থেকে অন্য বহুপদী বিয়োগ করলে, গুণ করলে বা ভাগ করলে সেটা কি বহুপদী হবে কি হবে না? সেটা আমরা এখন দেখব। তো এখানে আমি ২ টা বহুপদীকে নিয়েছি যে একটা হচ্ছে x এর ফাংশন নিয়েছি, এখানেও x এর ফাংশন নিয়েছি। ২ টাই বহুপদী। দেখো এইখানে কিন্তু ২ টা বহুপদী শর্তই মেনেছে। তো ১ম এ আমরা এই ২ টা ফাংশনকে যোগ করব। তাহলে যোগ করলে আমরা কি পাই দেখো যে 5x স্কয়ার 3x স্কয়ার এটা হবে 8x স্কয়ার, 7x আর 4x এটা হবে 11x, 7 ও 3 এটা হবে 10। তাহলে আমরা যোগ করার ফলে যেটি পেয়েছি সেটাও দেখো এখানে এটা কিন্তু বহুপদীর শর্ত মেনেছে। তার মানে ২ টা বহুপদীকে তুমি যদি যোগ করো তাহলে যোগ করলে কি হবে? সেটা অবশ্যই বহুপদী হবে। এখন যদি বিয়োগ করি তাহলে কি হয়? 5x স্কয়ার থেকে তুমি 3x স্কয়ার বিয়োগ করো 2x স্কয়ার, 7x মাইনাস 4x এটা হবে 3x, 7 মাইনাস 3 এটা হবে প্লাস 4। তো তুমি ১ থেকে ২ বিয়োগ করো বা ২ থেকে ১ বিয়োগ করো সেই সেমই হবে। মানে এইখানে শুধু হয়তো বা তোমার ধ্রুবকের আগে মাইনাস বা প্লাস চিহ্ন আসতে পারে। কিন্তু পাওয়ার কিন্তু সেমই থাকবে। তো এখানে দেখো এটাও কিন্তু বহুপদীর শর্ত মেনেছে। অর্থাৎ ২ টা বহুপদীকে তুমি যদি বিয়োগ করো, বিয়োগ করলে অবশ্যই সে ২ টা বহুপদী হবে। এখন আসি গুণ। তো গুণের ক্ষেত্রে আমি ২ টা এখানে শুধু একটা করে পদ নিয়েছি। কেননা ৩ টা গুণ করতে অনেক ঝামেলা হবে। তো একই হবে যে এখানে দেখো f of x equal 5x কিউব, এখানে g of x equal 3x স্কয়ার। এখন যদি এই ২ টা গুণ করি তাহলে কত হয়? যে f
অফ এক্স ইন্টু জি অফ এক্স। তো এটা গুণ করলে হবে 15 এক্স কিউব আর হচ্ছে এক্স স্কোয়ার। এইটা হচ্ছে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, হবে এক্স টু দি পাওয়ার 5। অর্থাৎ গুণ করলে পাওয়ারে পাওয়ারে সবসময় যোগ হয়। তাহলে এইখানে কি পাওয়ার ঋণাত্মক হওয়ার কোনো সম্ভাবনা আছে? ২ টা এখানে তো বহুপদী, এই ২ টাই কিন্তু বহুপদী। তাহলে বহুপদী আগে থেকেই তো পাওয়ার প্লাসই থাকবে সবসময়। আর এখানে তো প্লাস করলে কি হবে? আরো বাড়বে। তার মানে ২ টা বহুপদীকে তুমি যদি গুণ করো, তো গুণ করলে অবশ্যই সেই ২ টা বহুপদীই হবে। এখন আসি ভাগের ক্ষেত্রে। যে ভাগ করলে দেখো ১ম এ আমরা f of x কে g of x দিয়ে ভাগ করেছি। তো ভাগ করে রেজাল্ট পেয়েছি যে 5/3x। তো এখানে যদি ধ্রুবক সংখ্যাটা ভগ্নাংশ হোক, এটাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের শুধুমাত্র শর্ত দেওয়া ছিল চলকের পাওয়ারের উপর। তো দেখো এখানে চলকের পাওয়ার তো ধনাত্মক, তার মানে এটা একটা বহুপদী হবে। কিন্তু আমরা যদি g of x কে f of x দিয়ে ভাগ করি, অর্থাৎ 3x² কে 5x³ দিয়ে ভাগ করি, তাহলে এখানে আসছে যে 3/5 x এর পাওয়ার -1। অর্থাৎ ভাগ করলে আমরা কিন্তু সবসময় বহুপদী পাচ্ছি না। তাহলে এখানে আমি লিখেছি যে ভাগ করলে বহুপদী হতেও পারে, নাও হতে পারে। তাহলে আমরা যদি এখন সিদ্ধান্তে আসি, ২ টা বহুপদীকে যোগ করলে অবশ্যই বহুপদী হবে, বিয়োগ করলেও বহুপদী হবে, গুণ করলেও বহুপদী হবে। শুধুমাত্র ভাগের ক্ষেত্রে এটা বহুপদী হতেও পারে, আবার নাও পারে। এখন আমরা দেখব বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ। দেখো এই টপিকসটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে দেখো যে এক চলকের একটা বহুপদী এখানে নিয়েছি যে 10x⁴ - 7x³ + 8x + 9। তো প্রথমে মাত্রা। মাত্রা বলতে কি বোঝায়? কোন রাশির মাত্রা বলতে এই রাশির চলকের সর্বোচ্চ পাওয়ার বোঝায়। তাহলে এইখানে দেখো চলক হচ্ছে x, তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার কত? এখানে 4, এইখানে 3, এইখানে 1। তাহলে সর্বোচ্চ পাওয়ার কত? 4। তাহলে এই রাশিটার মাত্রা কত হবে? মাত্রা হবে 4। তাহলে আবারও বলি যে মাত্রা কাকে বলে? কোন রাশির চলকের সর্বোচ্চ পাওয়ারকে মাত্রা বলে। এখন আসি মুখ্য পদ। তাহলে সর্বোচ্চ মাত্রার যে পদটা, সেই পদটাই হবে মুখ্য পদ। তাহলে এখানে x⁴ এইটা তো সর্বোচ্চ মাত্রা ছিল। তাহলে এখানে মুখ্য পদ হবে কি? 10x⁴। এখন আসি মুখ্য সহগ। তাহলে সহজ কথা, মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে। তাহলে মুখ্য পদ এইটা, তাহলে মুখ্য পদের সহগ কত? 10। তাহলে এখানে মুখ্য সহগ হবে কি? 10 হবে। তো এখন আসি ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ কাকে বলে? আমি একদম ১ম এই বলেছি যে পদের সাথে কোনো চলক থাকবে না। তাহলে এখানে 9 এর সাথে দেখো কোনো চলক নাই। তাহলে 9 হবে এখানে ধ্রুবপদ। তো এটা ছিল এক চলকের একটা বহুপদী। এখন আমরা ২ চলকের একটা বহুপদী দেখি। তাহলে দেখো যে এখানে ২ চলকের বহুপদী কিভাবে আমাদের নির্ণয় করতে হয়? যে মাত্রা নির্ণয় করার সময় পাওয়ার যোগ করতে হয়। অর্থাৎ এখানে x এবং y এর ফাংশন, যে এখানে ফাংশনটা কি 9x² y³ + 5xy² + 7y। তো আমাদের মাত্রা নির্ণয় করার সময় ২ টা চলকেরই পাওয়ার যোগ করতে হবে। যোগ করে যেটা বড় হবে সেটা হচ্ছে মাত্রা হবে। তো এইখানে দেখো x এর পাওয়ার 2, y এর পাওয়ার 3। তাহলে যদি যোগ করো 2 এবং 3, তাহলে এখানে হয় 5। এখানে যদি যোগ করো 1, 2, এখানে হবে 3, আর এখানে y এর পাওয়ার আছে 1। তাহলে 1, 3, 5। তাহলে বড় কোনটা? এইটা বড় হইছে 5। তাহলে মাত্রা কত হবে? মাত্রা হবে এখানে 5। অর্থাৎ ২ টা চলকেরই পাওয়ার যোগ করলে যেটা হবে সর্বোচ্চ পাওয়ার, সেটাই হবে মাত্রা। এখন আসি মুখ্য পদ। তাহলে এখানে এইটা যেহেতু সবথেকে বড় হয়েছে, তার মানে মুখ্য পদ এইটা হবে। তাহলে মুখ্য পদ কি হবে? 9x² y³। এখন আসি মুখ্য সহগ। তাহলে এই যে মুখ্য পদ, মুখ্য পদের যে সহগ, এইটাই হবে মুখ্য সহগ। তাহলে এখানে মুখ্য সহগ হবে কি? 9। আর ধ্রুবপদ কোনটা হবে? ধ্রুবপদ হবে যে পদের সাথে কোনো চলক নাই। তো এখানে দেখো, এখানে কিন্তু সবগুলা পদের সাথেই একটা বা কম বেশি চলক আছে। কিন্তু এখানে কোনো ধ্রুবপদ কি আছে? এখানে কিন্তু কোনো ধ্রুবপদ নাই। তার মানে এখানে ধ্রুবপদ হবে 0। যদি কোনো ধ্রুবপদ না থাকে, সবসময় ধ্রুবপদ হবে কি? 0। এখন দেখি যে সমমাত্রিক এবং অসমমাত্রিক বহুপদী বলতে কি বোঝায়? যে সমমাত্রিক বহুপদী কাকে বলে? যে বহুপদীর প্রতি পদের মাত্রা একই। তাহলে এখানে দেখো, এখানে x এবং y এর একটি আমি ফাংশন, ২ চলকের একটা রাশি লিখেছি। আ তো এখানে রাশিতে আমরা যদি চলকের মাত্রা হিসাব করি, তো মাত্রা কিভাবে বের করতে হয়? যে চলকের পাওয়ার ২ টা যোগ করতে হয়। তো এখানে দেখো x এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 3। তো যোগ করলে এখানে হচ্ছে কি? 4। এই পদের আমাদের মাত্রা পাচ্ছি 4। আবার এখানে
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই পদের মাত্রাও কত পাচ্ছি? 4 ই পাচ্ছি। এখানে এক্স কিউব ওয়াই, তাহলে ওয়াই এর পাওয়ার তো আছে 1, তো 3 প্লাস 1 এখানেও পাচ্ছি কি 4, আর এইখানেও ওয়াই এর পাওয়ার আছে কি 4। তাহলে দেখো সবগুলা পদেরই কিন্তু মাত্রা একই। তাহলে কোনো রাশির বা কোনো বহুপদীর প্রতি পদের মাত্রা যদি একই হয় বা সমান হয়, তাহলে সেই বহুপদীকে আমরা বলবো সমমাত্রিক বহুপদী। তাহলে অসমমাত্রিক কাকে বলে? প্রতি পদের মাত্রা সমান হবে না। তো এখানে দেখো, এখানে এক চলকের একটি রাশি লিখেছি যে 2x² - 6x + 1। তো এইখানের মাত্রা এই পদের হচ্ছে 2, এই পদের হচ্ছে 1, আর এই পদের এখানে তো হচ্ছে ধ্রুবপদ। তার মানে এখানে x এর পাওয়ার তো 0, তাহলে এখানে মাত্রা হচ্ছে 0। তাহলে এইখানের মানে সবগুলা পদের ক্ষেত্রে কি মাত্রা আমাদের অসমান হয়েছে বা ভিন্ন হয়েছে। এইজন্য এই বহুপদীটিকে আমরা বলবো অসমমাত্রিক বহুপদী। তো এখন আসি যে শূন্য বহুপদীর মাত্রা কেন অসংজ্ঞায়িত? এটা কিন্তু এমসিকিউতে আসে যে ১ম ২ টা প্রশ্ন শূন্য নিয়ে। ১ম এ তো আমি একটা ব্যাখ্যা করেছি যে শূন্য কি বহুপদী হবে কি হবে না? তো শূন্য কিন্তু বহুপদী হবে। এখন ২য় প্রশ্ন হচ্ছে শূন্য বহুপদীর মাত্রা কত? যে তোমাদের অপশনে বলল যে এমসিকিউতে যে এই যে শূন্য, শূন্য তো একটা বহুপদী। এই শূন্য বহুপদীর মাত্রা কত? ঠিক আছে? তো মাত্রা তোমাদের 1, 2, 3, 4 বা অসংজ্ঞায়িত অপশনে থাকতে পারে। তো এখন আমরা শূন্য বহুপদীর মাত্রা বের করব। তো শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? এখানে দেখো, আমি এখানে ৩ টা সংখ্যা লিখেছি যে f of x = 10, 20, -9। তো এইখানে আমরা সবগুলার সাথে আমরা কি করতে পারি যে আমাদেরকে যদি বলে যে f of x = 10 এই বহুপদীর মাত্রা কত? সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো যে 10 x এর পাওয়ার 0। তো এখানে মাত্রা কত বের হয়েছে? x এর পাওয়ার 0, তার মানে 0 হচ্ছে মাত্রা। যেকোনো ধ্রুবক হলে হচ্ছে 0 ই হয়। কেননা এখানে দেখো, এখানে আছে 20, তো 20 কে আমরা কি লিখতে পারি যে 20 x এর পাওয়ার 0। তাহলে এই বহুপদীর মাত্রাও কত হচ্ছে? 0 হচ্ছে। আবার এখানে -9 আছে। তো -9 ও কিন্তু একটি বহুপদী। তো এইটাকে কেননা এইভাবে লিখতে পারি যে -9 x এর পাওয়ার 0। তাহলে যদি বলে যে -9 বহুপদীর মাত্রা কত? তাহলে মাত্রা কত হবে? x এর পাওয়ার 0, তার মানে এখানে মাত্রা হবে 0। এখন আসি যে শূন্য বহুপদীর মাত্রা কত? যে তোমাদেরকে বলল যে f of x = 0 এর মাত্রা কত? অর্থাৎ শূন্য বহুপদীর মাত্রা। তো দেখো যে f of x = 0 এটাকে আমরা লিখতে পারি কি 0 x এর পাওয়ার 1। আবার আমরা লিখতে পারি যে 0 x এর পাওয়ার 2, 0 x এর পাওয়ার 3। তো এরকমভাবে তুমি কিন্তু অসীম পর্যন্ত লিখতে পারো। তো এইখানে আমরা কোনো নির্দিষ্ট মাত্রা কি পাচ্ছি? এইটা এখানে পাচ্ছি 1 মাত্রা, এটার পাচ্ছি 2, এটার পাচ্ছি 3। তো এরকমভাবে তো তুমি অসংখ্য বের করতে পারবা। তো এইজন্য যে শূন্য বহুপদীর কোনো নির্দিষ্ট মাত্রা নাই। এজন্য বলা হয় যে শূন্য বহুপদীর মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। তো এমসিকিউতে আসলে অবশ্যই অপশন তোমরা অসংজ্ঞায়িত লাগাবে। আর যদি কোনো ধ্রুব সংখ্যা আসে, যদি কোনো সংখ্যা দিয়ে বলে যে এই সংখ্যাটির এই বহুপদীর মাত্রা কত? সেক্ষেত্রে যেকোনো ধ্রুব সংখ্যার মাত্রা কত হবে? এটা সবসময় হবে ০। চলো এখন আমরা কিছু বোর্ড ও ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান করি। তো এখানে দেখো, এটা সিলেট বোর্ড ২০১৭ সালে এসেছে। যে এখানে বলা হয়েছে যে x³ - 8/x-2 বহুপদীর ঘাত নির্ণয় করো। তাহলে এই ঘাত আমরা কিভাবে নির্ণয় করতে পারি? তো আমাদের তো ১ম এ ফাংশনটা লাগবে বা রাশিটা লাগবে। তো এই রাশিটাকে আমরা ১ম এ একটু সরলীকরণ করি। দেখো, এখানে আছে x³ - 8, তো এটাকে আমরা লিখতে পারি যে x³ - 8 কে 2 এর কিউব লিখতে পারি, আর নিচে x - 2। তো উপরে a কিউব মাইনাস b কিউবের যদি আমরা উৎপাদকের সূত্রটি বসাই, তাহলে উৎপাদকের সূত্র কি ছিল? যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab, অর্থাৎ 2x প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে 2 এর স্কয়ার করলে 4, আর নিচে ছিল x মাইনাস 2। তো x মাইনাস 2 বাদ হয়ে গেলে এখানে আমরা পাই x স্কয়ার প্লাস 2x প্লাস 4। আর দেখো, আমরা সরলরূপ পেয়ে গেছি। এখন এটা দেখে আমরা সহজেই বলতে পারবো যে এটার ঘাত কত? যে বলছে এত বহুপদীর ঘাত নির্ণয় করো। তাহলে ঘাত কি? যে চলকের সর্বোচ্চ পাওয়ার। তাহলে এটা হচ্ছে চলকের সর্বোচ্চ পাওয়ার কি হবে? এখানে হচ্ছে 2। তাহলে এটার ঘাত কি হবে? এটার ঘাত হবে 2। আচ্ছা, এখন ২ নাম্বার, যে এখানে বলেছে নিচের কোন বহুপদী রাশি নিচের কোনটি বহুপদী রাশি নয়? তাহলে বহুপদী রাশি নয়, এটা তো অনেক আগেই আমরা শিখেছি। দেখো যে এখানে যে আমাদের বহুপদী রাশি হওয়ার ক্ষেত্রে ২ টা শর্ত। একটা হচ্ছে চলকের পাওয়ার অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। আর ২য় শর্ত হচ্ছে পদ সংখ্যা সসীম হতে হবে। তো এখানে সবগুলার পদ সংখ্যাই সসীম। তো এখন দেখি যে কোথাও ঋণাত্মক আছে কিনা চলকের পাওয়ার। তো ১ম টা দেখো যে এখানে সবগুলাই কিন্তু চলকের পাওয়ার ধনাত্মক। তো তার মানে এটা তো বহুপদী।
আবার এখানে 2x² 3xy প্লাস y² এখানেও কোনো ঋণাত্মক সংখ্যা নাই, পাওয়ার ঋণাত্মক নাই। তার মানে এটাও বহুপদী। তো এইখানে দেখো এখানেও কোনো ঋণাত্মক সংখ্যা নাই। তো এইটাও বহুপদী। কিন্তু এই অপশনে যদি আমরা আসি এখানে আছে 2x² প্লাস 3y/x। তো এই x কে যদি তুমি উপরে নিয়ে যাও তাহলে কি হয় বলো তো? যে 2x² প্লাস 3y ইনটু x এর পাওয়ার -1 প্লাস y²। তো এই যে কিন্তু এখানে চলকের পাওয়ার কি হয়ে গেছে? একটি ঋণাত্মক সংখ্যা এসেছে। তার মানে এটা কিন্তু বহুপদী নয়। তো আমাদের প্রশ্ন বলেছিল যে নিচের কোনটি বহুপদী রাশি নয়? তার মানে আমাদের অ্যান্সার হবে এটি। পরবর্তীতে বলেছে যে নিচের কোনটি বহুপদী রাশি? তো একই ধরনের প্রশ্ন। তো দেখো এটা অবশ্যই বহুপদী রাশি হবে না। কেননা এখানে চলকের পাওয়ার ঋণাত্মক। পরবর্তীতে এখানে দেখো যে এখানে কিউব রুট x² তো এটাকে যদি আমরা এইভাবে লিখি যে কিউব রুটকে তো এটা হবে x এর পাওয়ার 2/3 অর্থাৎ রুটের মধ্যে যে সংখ্যাটা থাকে এটা পাওয়ারের নিচে ভাগ হয়ে যায়। তা আর হচ্ছে এটা x এর পাওয়ার এখানে আসে যে 3/2। তো এখানে দেখো যে পাওয়ার ধনাত্মক তো ঠিক আছে কিন্তু এটা পূর্ণ সংখ্যা না। তার মানে এটাও কিন্তু বহুপদী হবে না। তো এখানে আছে x এর পাওয়ার 1/4 তো এটাও তো পূর্ণ সংখ্যা না, এটাও বহুপদী হবে না। তো এখানে আছে শুধু x। তো শুধু x মানে কি? x এর পাওয়ার 1। তার মানে এইটি একটি বহুপদী হবে। আমাদের অ্যান্সার হবে এটা। তো পরবর্তীতে আসি যে কোন ফাংশনটি বহুপদী? একই ধরনের প্রশ্ন। এখানে √x আছে। তো √x মানে কি? এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হবে না। x এর পাওয়ার হাফ। তার মানে এটা বহুপদী হবে না। এখানে দেখো 3/x²। তো x² কে তুমি যদি উপরে নিয়ে যাও তো এটা হবে x এর পাওয়ার -2 তার মানে এটাও বহুপদী হবে না। তো এই রাশিটা যদি দেখি এইখানে শেষে আবার কি আছে x এর পাওয়ার -1 ঋণাত্মক সংখ্যা আছে তার মানে এটাও বহুপদী হবে না। তো এখানে আছে 2x² - x প্লাস 1 এখানে দেখো সবগুলা পাওয়ারই কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে আমাদের বহুপদী হবে এটা। আচ্ছা পরবর্তীতে আমাদের ৫ নম্বর প্রশ্নে বলেছে, "এত বহুপদীটির ঘাত কত?" তাহলে ঘাত মানে কি? যে সর্বোচ্চ পাওয়ার। তাহলে এখন দেখব যে চলকের সর্বোচ্চ পাওয়ার কত? তো এখানে আছে 4x⁴, এখানে আছে 6x⁵, এখানে x², এখানে x। তো এখানে দেখো x এর পাওয়ার 4, 5, 2 তাহলে সবথেকে বড় কোনটি? x এর পাওয়ার 5 তাহলে এখানে কি হবে? অ্যান্সার হবে 5। তো দেখো স্যাররা চালাকি করে আমরা সাধারণত বড় পদটাকে ১ম এ দেওয়া থাকে। তো এইটা শেষে বা মাঝেও দিতে পারে। তো তোমরা কিন্তু ১ম পদটা এখানে 4 আছে দেখে 4 কে আ আ দাগাবা না। তোমরা ভালোভাবে পুরা রাশিটা দেখবা যে কোথাও পাওয়ার বেশি আছে কিনা। এখানে যেমন ২য় পদে পাওয়ারটা বেশি ছিল, এজন্য অ্যান্সার হইছে এখানে 5। আচ্ছা পরবর্তী প্রশ্ন রয়েছে এত বহুপদীর ঘাত কত? একই ধরনের প্রশ্ন। তো এখানে দেখো এটা হচ্ছে ২ চলকের বহুপদী। তো ২ চলকের বহুপদীর ক্ষেত্রে আমরা ঘাত কিভাবে নির্ণয় করি? ঘাত বা মাত্রা ২ চলকের বহুপদীর ক্ষেত্রে আমরা হচ্ছে এই ২ টাকে যোগ করি। মানে ২ টা চলকেরই পাওয়ারকে যোগ করে নির্ণয় করতে হয়। তো ১ম টার ক্ষেত্রে কত দেখো এখানে 3 + 4 এখানে হবে 7 এখানে তো আছে 6 এখানে হচ্ছে 3 আর 1 অর্থাৎ এখানে আছে 4 তো 4, 6, 7 তাহলে আমাদের বড় কোনটা? 7 তার মানে এখানে অ্যান্সার হবে 7। এত সময় আমরা বহুপদী নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আমরা বহুপদী সমীকরণ নিয়ে আলোচনা করব। তো ১ম এ আমরা দেখি যে দ্বিঘাত আদর্শ সমীকরণ দেখতে কেমন? তো দেখো দ্বিঘাত আদর্শ সমীকরণটা এমন যে ax² + bx + c = 0 তো এখানে শর্তটা কি? এখানে যে a, b, c এই a, b, c belongs to real number অর্থাৎ এরা সবাই বাস্তব সংখ্যা হবে এবং a ≠ 0 দেখো এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ তার মানে এখানে x² এর সহগ এটা কিন্তু কখনোই শূন্য হতে পারবে না। তাহলে এই যে a ≠ 0 এটাই কিন্তু এমসিকিউতে আসে। আচ্ছা এখন আমরা দেখি যে বহুপদী সমীকরণ আসলে কি? তাহলে আমরা এত সময় কি ধরেছিলাম দেখো, আমরা এত সময় রাশি ধরেছিলাম যে f of x ইকুয়াল সাপোজ যে x² + 2x + 1 বা f of x ইকুয়াল x তো এই সবগুলা কি ছিল? এই সবগুলা ছিল বহুপদী রাশি। তো এখন বহুপদী সমীকরণ কি? f of x ইকুয়াল 0 অর্থাৎ এইটা ইকুয়াল যদি তুমি 0 দাও তাহলে এইটা হয়ে যাবে একটি বহুপদী সমীকরণ। অর্থাৎ বহুপদী রাশির সামনে তুমি যদি 0 দাও তাহলে সেটা হয়ে যাবে কি? একটি বহুপদী সমীকরণ। তো এখন আমরা দেখি যে বহুপদী সমীকরণের মূল বলতে আসলে কি বোঝায়?
তো এখানে আমি একটি বহুপদী সমীকরণ লিখেছি। তো দেখো আমি যদি লিখতাম যে x² - 5x + 6 যদি 0 = 0 এটা যদি না লিখতাম, যদি শুধু এই পর্যন্ত লিখতাম তো এইটাকে আমরা বলতাম একটি বহুপদী রাশি। তো যখনই আমি এই রাশির সামনে ইকুয়াল 0 দিয়েছি সেটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে একটি বহুপদী সমীকরণ। এখন আমরা দেখব যে বহুপদী সমীকরণের মূল বলতে আসলে কি বোঝায়? তো দেখো মূল আমরা কাকে বলব? যে এইখানে তুমি x এর মান বসাও। তো x এর মান আমরা যদি বিভিন্ন মানগুলা বসাই যে x = 1 হলে দেখো এই সমীকরণে x এর মান 1 বসাও যে 1 - 5 + 6 1 - 5 + 6 এটা কি 0 হচ্ছে? এটার মান দেখো 6 + 1 7 - 5 এটা কিন্তু 0 হচ্ছে না। তাহলে যে x এর যে মানের জন্য এই সমীকরণটা সত্য হবে, ওই মানগুলাকে এই সমীকরণের মূল বলে। সহজ কথায় x এর যে মানের জন্য এই সমীকরণে আমরা x এর মান বসাবো, যে মানের জন্য এই সমীকরণটা সত্য হবে অর্থাৎ এই সমীকরণের মান 0 হবে, সেই মানগুলাকে x এর সেই মানগুলাকে আমরা বলবো যে এই বহুপদী সমীকরণের মূল। তো এখন দেখি যে x = 2 হলে কি হয়? তাহলে 2² মানে 4 - 5 * 2 মানে 10 তাহলে 4 - 10 + 6 তো এটা দেখো 4 6 + 10 - 10 তো এটা কিন্তু 0 হচ্ছে। আবার যদি 3 বসাই তাহলে 3² মানে 9 মাইনাস 5 * 3 মানে -15 প্লাস এখানে 6 তো এটাও কিন্তু দেখো 0 হচ্ছে। তুমি যদি 4 বসাও তাহলে 4² মানে 16 মাইনাস 4 × 5 = 20 প্লাস 6 তো এখানে দেখো 16 আর 6 22 মাইনাস 20 এটা কিন্তু 0 হচ্ছে না। আবার তুমি যদি 5 বসাও এটাও কিন্তু 0 হবে না। তাহলে এই সমীকরণটার মান 0 হইছে অর্থাৎ সত্য হইছে x এর কোন মানের জন্য? x এর 2 এবং 3 এর মানের জন্য। তার মানে আমরা এখন লিখব যে x = 2, 3 নিলে সমীকরণটি সত্য হয়েছে। সুতরাং 2, 3 কে সমীকরণটির মূল বলে। অর্থাৎ কোনো একটি বহুপদী সমীকরণের চলকের যে মানের জন্য ওই সমীকরণটি সত্য হবে, সেই মানগুলাকে ওই চলকের বা ওই সমীকরণের মূল বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব যে কোনো গ্রাফ দেখে আমরা কিভাবে সেই সমীকরণের মূলকে চিহ্নিত করব বা মূল বুঝতে পারব। তো দেখো এখানে আমি এই সমীকরণে গ্রাফ এঁকেছি যে 2, 3 তো দেখো এইটা আমরা মূল কাকে বলে? যে এই গ্রাফটা x অক্ষকে যে বিন্দুগুলাতে ছেদ করবে, ওই বিন্দুগুলার মানই হবে এই সমীকরণের মূল। তাহলে এই গ্রাফটা দেখো এই x অক্ষকে 2 বিন্দুতে একবার ছেদ করেছে, একবার 3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে x কে যেহেতু 2 এবং 3 বিন্দুতে ছেদ করেছে তার মানে আমরা বলব যে 2 এবং 3 হচ্ছে এই সমীকরণের মূল। আবার আমি এইখানে নিচে আরেকটি গ্রাফ এঁকেছি যে দেখো এইটার গ্রাফ তোমরা মোবাইল থেকেই বের করতে পারবে। তো এইটার গ্রাফ তো এইখানে দেখো x অক্ষকে কোন, কোন বিন্দুতে ছেদ করেছে? এই যে 3 বিন্দু, -1 বিন্দু, 2 বিন্দু, 1 বিন্দু। তার মানে আমাদের এই যে -3, -1, 1, 2 এই 4 টা হচ্ছে এই সমীকরণের মূল। আশা করি গ্রাফ থেকে মূল বের করা তোমরা পারবে। যে কোনো একটি গ্রাফ x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুগুলার মানই হচ্ছে ওই সমীকরণের মূল। আচ্ছা এখন একটা প্রশ্ন দেখি যে প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণের কেবলমাত্র n সংখ্যক মূল আছে। তাহলে এইখানে দেখো আমরা যে উদাহরণ ২ টা দেখেছি যে এইটা কোন ঘাতের সমীকরণ বলো তো? সর্বোচ্চ পাওয়ার কত? 2 তাহলে এই সমীকরণের মূল থাকবে কয়টা? ২ টা। আবার এইখানের এইটা যদি দেখি এইখানের সর্বোচ্চ ঘাত কত বা পাওয়ার কত? এখানে হচ্ছে 4 তাহলে মূল ছিল কয়টা? ৪ টা ১, ২, ৩, ৪ তাহলে এই কথাটাই আসলে এখানে বলা হয়েছে যে প্রত্যেক n ঘাতের বহুপদী সমীকরণের কেবলমাত্র n সংখ্যক মূল আছে। দেখো এখান থেকেই কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে প্রশ্ন এসেছে যে এখানে আ জগন্নাথ ইউনিভার্সিটির যে 4x⁵ + 1 = 0 সমীকরণটির মূল কয়টি? তো এখানে দেখো যে সর্বোচ্চ পাওয়ার কত? x এর পাওয়ার আছে 5 তাহলে এই সমীকরণের মূল হবে কয়টি? ৫ টি। এখন আমরা দেখব যে বহুপদী অভেদ ও বহুপদী সমীকরণের মধ্যে পার্থক্য অর্থাৎ কোনটিকে আমরা বহুপদী অভেদ বলবো আর কোনটিকে বহুপদী সমীকরণ বলবো। প্রথমে আমরা দেখি যে বহুপদী সমীকরণ কাকে বলে। একটি সমীকরণ তার চলকের নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য হবে। আর অভেদ কখন বলবো? একটি অভেদ তার চলকের সকল মানের জন্য সত্য হবে। এটাকে সহজ করে বোঝালে তুমি বুঝবা। দেখো এই সমীকরণটা আমরা একটু আগে সমাধান করেছিলাম যে এই সমীকরণের মূল কয়টি? ২টি। যে x এর মান তুমি যদি 2 এবং 3 বসাও
তো শুধুমাত্র সেই সমস্ত ক্ষেত্রেই এই সমীকরণটি সত্য হবে। আবার এই যে এই সমীকরণটাকে তুমি যদি সমাধান করো যে x² - 7x + 12, এইখানে x এর মান তুমি যদি শুধুমাত্র 3 এবং 4 বসাও, শুধুমাত্র 3 এবং 4 এর জন্যই এই সমীকরণটি সত্য হবে। x এর অন্য কোনো মানের জন্য কিন্তু এই সমীকরণটি সত্য হবে না। তাহলে সমীকরণ আমরা তাকেই বলব যে সমীকরণ তার চলকের নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য হবে। সকল মানের জন্য না। অর্থাৎ নির্দিষ্ট কিছু মানের জন্য যদি সত্য হয়, তাহলে সেইটাকে আমরা সমীকরণ বলব। আর অভেদ কখন বলব? অভেদ হচ্ছে x এবং অর্থাৎ চলকের সকল মানের জন্য যদি সত্য হয়। যে x এবং y এর সকল মানের জন্য যদি সত্য হয়, সেক্ষেত্রে এটাকে আমরা অভেদ বলব। আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমাদের এটি বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো যে সমীকরণ নাকি অভেদ উত্তর দাও। যে আমি এখানে ২ টা লিখেছি যে sin θ = 1 আর এখানে sin² θ + cos² θ = 1। তো তোমরা কি বলতে পারবে যে এখানে কোনটি সমীকরণ আর কোনটি অভেদ? তো এখানে দেখো আমরা যদি থিটার মান আমরা 1 ডিগ্রি নিই প্রথমে যে sin স্কয়ার 1 ডিগ্রি প্লাস cos স্কয়ার 1 ডিগ্রি। তো এটার মান কি হবে বলো তো? আমরা জানি যে sin স্কয়ার এর সামনে যে মানটা থাকবে এবং cos স্কয়ারের সাথে যে মানটা থাকবে সামনে, তো এই মান ২ টা যদি একই হয় তার মান সবসময় 1 হয়। অর্থাৎ 1 এর জন্য এটার মান সত্য হয়েছে। আবার তুমি যদি এখানে 1 ডিগ্রি এর পরিবর্তে তুমি যদি 2 ডিগ্রি নাও যে sin স্কয়ার 2 ডিগ্রি প্লাস cos স্কয়ার 2 ডিগ্রি। তো সেই ক্ষেত্রেও কিন্তু মান 1 ই থাকবে। শুধু 2 না, তুমি যদি অন্য যেকোনো সমান মান নাও, সব ক্ষেত্রে কিন্তু মানে থিটা এর সমান মানের জন্য সব ক্ষেত্রেই এই সমীকরণটি মানে এই সমীকরণ না সরি, এই অভেদটি সত্য হবে। তাহলে এইখানে এইটাকে আমরা কি বলবো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা কি সমীকরণ নাকি অভেদ? এটা অবশ্যই একটি অভেদ হবে। কেননা এইখানে চলকের সকল মানের জন্য এটি সত্য হচ্ছে। কিন্তু এইখানে দেখো যে sin θ = 1, এখানে থিটা এর মান তুমি যদি ইচ্ছামত বসাও, তাহলে sin তত ডিগ্রি এর মান কি সবসময় 1 হবে? 1 কিন্তু হবে না। শুধুমাত্র এটা সত্য হবে কখন? যে থিটা এর মান তুমি যদি 90 ডিগ্রি নাও, 90 ডিগ্রি, শুধুমাত্র সেক্ষেত্রেই sin 90 ডিগ্রি এর মান আমরা জানি যে 1 হবে। 90 ডিগ্রি ব্যতীত অন্য কোনো মানের জন্য এটার মান কিন্তু 1 হবে না। তাহলে এখানে কি আমরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু মানের জন্য এটা কিন্তু সত্য হচ্ছে। তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে একটি বহুপদী সমীকরণ। যে নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য হচ্ছে। আর এইটা কি হবে? এটা হবে একটি অভেদ। তার মানে এটা হচ্ছে x এবং y বা চলকের সকল মানের জন্য সত্য হচ্ছে। আশা করি যে সমীকরণ আর অভেদের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরেছ। এখন পরবর্তী টার্মে আসি যে এখানে বলছে যে সমাধান করো যে x² - 5x + 6। তো এটা দেখো এটা আমরা সহজেই মিডল টার্মের মাধ্যমে যে সমাধান বের করতে পারি যে এখানে x এর মান কত এসেছে যে 2 এবং 3। কিন্তু এইখানে দেখো যে 2x² - 3x - 1 = 0। এই সমীকরণটা কিন্তু তুমি মিডল টার্মের মানে মিডল টার্ম এটা করা যায় না। এটা মিডল টার্ম দিয়ে তুমি এটার সমাধান বের করতে পারো না। কিন্তু এটা দেখো এইটাও একটা দ্বিঘাত সমীকরণ ছিল, এইটাও একটা দ্বিঘাত সমীকরণ ছিল। কিন্তু এইটাকে মিডল টার্ম করে বের করা গিয়েছে অ্যান্সার, কিন্তু এইটা মিডল টার্ম করা যায় না। তো এই সমস্যার জন্য বা এই সমস্যার সমাধান করার জন্য দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ সমাধানের আবির্ভাব হয়েছে। যেটাকে আমরা বলি যে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান বা কোয়াড্রেটিক ফর্মুলা। এটাকে আবার বলে যে সিদ্ধাচার্যের সূত্র। তো চলো এখন আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধানটা বের করি, যেটা দিয়ে আমরা সকল দ্বিঘাত সমীকরণকে একটি সূত্রের সাহায্যেই সমাধান করতে পারবো। তো আমি এখানে একটি দ্বিঘাত সমীকরণ লিখেছি যে আদর্শ দ্বিঘাত সমীকরণ যেটাকে বলে যে ax² + bx + c = 0। তো প্রথমে আমরা উভয় পক্ষকে 4a দিয়ে গুণ করব। কি দিয়ে গুণ করব? 4a। তো 4a দিয়ে তুমি যদি ax² কে গুণ করো তাহলে এটা কি হবে যে 4a² প্লাস এটাকে যদি 4a দিয়ে গুণ করো এটা হবে 4abx প্লাস এটাকে 4a দিয়ে গুণ করলে এটা হবে 4ac আর শূন্যকে 4a দিয়ে গুণ করলে এটা তো শূন্যই হবে। তাহলে সাইড নোটে তুমি লিখে দাও যে 4a দ্বারা গুণ করে, গুণ করে। তো এখন দেখো এই যে 4a² এটাকে আমরা 2ax এইটার হোল স্কয়ার লিখতে পারি। প্লাস এই যে 4abx এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 × 2ax × b।
তো এটাকে গুণ করে দেখো 4abx হবে। তো এটা দেখো আমরা যদি এইভাবে পড়ি যে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে আমাদের শেষে কি লাগবে? a প্লাস b এর হোল স্কোয়ার বানানোর জন্য b স্কোয়ার। আর এখানে ছিল প্লাস 4ac ইকুয়াল, এখন দেখো এই যে এইখানে কিন্তু আমরা এই যে b স্কোয়ার এটা কিন্তু এক্সট্রা এনেছি বাম সাইডে। তাহলে ডান সাইডেও এটা আমরা নিব, নিয়ে সমতা করার জন্য। তাহলে এখন এই যে এখান থেকে এই পর্যন্ত এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এটাকে লেখা যায় যে 2ax প্লাস b এর হোল স্কোয়ার। আর এই প্লাস 4ac এটাকে তুমি যদি ডানে নিয়ে যাও তাহলে এটা হবে b স্কোয়ার মাইনাস 4ac। তো এখন a স্কোয়ার যদি ওই ডানে যায় তাহলে রুট হবে প্লাস মাইনাস রুট হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2ax প্লাস b ইকুয়াল, এখানে ডানে হবে প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac। এখন তুমি যদি b কে ডানে নাও তাহলে কি হয় দেখো? তাহলে আমরা লিখতে পারি যে 2ax ইকুয়াল, b কে ডানে গেলে এটা হবে মাইনাস b। তো মাইনাস b কে প্রথমে লিখব যে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac। তো এখান থেকে অতএব x ইকুয়াল আমরা কি পাই? x ইকুয়াল পাই এখানে 2a ভাগ হয়ে যাবে ডানে এসে। তাহলে উপরে হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে কি হবে? নিচে হবে 2a। তো দেখো এই যে দ্বিঘাত সমীকরণ ছিল, এই দ্বিঘাত সমীকরণের আমরা সাধারণ সমাধান বের করে ফেলেছি। তো এটার নাম হচ্ছে কোয়াড্রেটিক ফর্মুলা, মানে জনপ্রিয় যে নাম। কিন্তু এইটা যিনি আবিষ্কার করেছেন একজন ভারতীয় গণিতবিদ, যে গণিতবিদ সিদ্ধাচার্য, অ্যাবাউট ৯০০ খ্রিস্টাব্দের দিকে উনি এই যে ফর্মুলাটা আবিষ্কার করেছে, যে দ্বিঘাত সমীকরণের সাধারণ ফর্মুলা, যেটা দিয়ে তুমি সকল দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারো। দেখো সিদ্ধাচার্যের কথা যেহেতু এসেছে তাহলে উনার কিছু আবিষ্কারের সম্পর্কে আমরা একটু জেনে নিই। যে এই গণিতবিদ সিদ্ধাচার্য তিনি এই দ্বিঘাত সমীকরণের সাধারণ সমাধান তো বের করেছে। প্লাস উনি হচ্ছে শূন্য নিয়ে কাজ করেছিল। যে কোনো সংখ্যার সাথে দেখো, কোনো সংখ্যার সাথে তুমি যদি শূন্য যোগ করো তাহলে সেই সংখ্যাটার মানের পরিবর্তন হবে না। বা কোনো সংখ্যা থেকে তুমি যদি শূন্য বিয়োগ করো সেক্ষেত্রেও সেই সংখ্যাটার হচ্ছে মানের পরিবর্তন হবে না। আর কোনো সংখ্যার সাথে তুমি যদি শূন্য গুণ করো সেক্ষেত্রে এই সংখ্যাটার মান শূন্য হয়ে যাবে। তো এটা কিন্তু গণিতবিদ সিদ্ধাচার্য বলে গিয়েছিলেন, এবং উনার হচ্ছে আমাদের বীজগণিতের কিছু সূত্র উনি আবিষ্কার করেছে। এছাড়াও গণিতের বিভিন্ন শাখায় উনার অবদান আছে। যাই হোক, আমরা পরবর্তী টপিকসে চলে যাই। যে এখন আসি যে মূল কাকে বলে? যে মূল আ বহুপদী সমীকরণের সমাধানকে মূল বা বীজ বলে। তো এখন এইখান থেকে একটা প্রশ্ন, যেটি আমি আগেই তোমাদেরকে উত্তর বলে দিয়েছিলাম, যে ax² + bx + c = 0 সমীকরণটি দ্বিঘাত হওয়ার শর্ত কোনটি? তো এটা দেখো যে যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এই x² এর পাওয়ার এটা কিন্তু শূন্য হতে পারবে না। তার মানে এখানে এর মানটা শূন্য হতে পারবে না। এর মান শূন্য হলে কি হবে? এটা তো আর দ্বিঘাত সমীকরণই থাকবে না। এই টার্মটা সম্পূর্ণ নাই হয়ে যাবে। তো এখানে এর মানটা শূন্য হতে পারবে না। তাহলে অ্যান্সার হবে খ, a ≠ 0। আচ্ছা, চলো আমরা পরবর্তী টপিকসে চলে যাই। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, যে সূত্রের সাহায্যে এত সমীকরণটি সমাধান করো। তাহলে আমরা এইমাত্রই সূত্র কিন্তু দেখেছি, যে আমাদের মূল বের করার ইটা কি ছিল? যে x = -b ± √b² - 4ac / 2a। তাহলে আমাদের যে সমীকরণটি দেওয়া আছে, তো এই সমীকরণটাকে আমরা আদর্শ দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ ax² + bx + c এর সাথে যদি তুলনা করি তাহলে আমরা এখানে কি পাই? যে a ইকুয়াল কি হবে? x² এর সহগ। তো এখানে x² এর সহগ 2, আ এক্স আ সরি বি। বি মানে কি? এক্স এর সহগ। এটা হচ্ছে এক্স এর সহগ। এখানে বি এর মান হচ্ছে 5, আর হচ্ছে এখানে সি হচ্ছে ধ্রুবক পদটা, অর্থাৎ এখানে ধ্রুব পদ হচ্ছে সি ইকুয়াল -9। তো এখন আমরা যদি এই যে সাধারণ সমাধানে এই মানগুলো বসাই সেক্ষেত্রে আমরা এটার সমীকরণটির সমাধান পেয়ে যাব। তাহলে এখন আমরা মান বসাই, যে বি এর মান -b অর্থাৎ -5 +√b² অর্থাৎ 5 এর স্কয়ার -4 ইনটু এর মান হচ্ছে 2 ইনটু সি এর মান হচ্ছে -9 বাই নিচে 2a, তাহলে 2 ইনটু 2। তো এটার মান কি হবে দেখো? এটা হবে যে -5 প্লাস মাইনাস এখানে উপরে এখানে হবে 25, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, ৪ × ২ = ৮, ৮ × ৯ = ৭২ বাই
এখানে হবে 4। তো এটাকে যদি যোগ করা হয় এটা হবে -5 প্লাস মাইনাস রুট ওভার যোগ করলে 97/4। তো এইখানে এই ২ টাই হচ্ছে আমাদের সমাধান। এখানে কিন্তু আমাদের ২ টা মান আছে। একটা হচ্ছে প্লাস নিবো, একবার হচ্ছে মাইনাস নিবো। তো এটা হচ্ছে -5 প্লাস রুট ওভার 97/4 একটি মান এবং আরেকটি মান হচ্ছে -5 মাইনাস রুট ওভার 97/4। তো এই ২ টাই হচ্ছে এই দ্বিঘাত সমীকরণটির সমাধান। আচ্ছা, এখন পরবর্তী আরেকটা প্রশ্ন যে x² - 7x p = 0 সমীকরণের একটি মূল -4 হলে p এর মান কত? তো দেখো এখানে কিন্তু আমাদের একটি মূল দেওয়া আছে। তো এই মূলটা দেওয়া আছে, এখন বলছে যে এখানে p এর মান কত? তো আমরা জানি যে কোনো সমীকরণের মূল মানে কি ওই মান দিয়ে ওই সমীকরণটি কিন্তু সত্য হবে। অর্থাৎ এইখানে যদি -4 বসাই তাহলে এই সমীকরণের মান কত হবে? 0 হবে। তো -4 দিয়ে এই সমীকরণটিকে আমরা এখন সিদ্ধ করিয়ে দেব। তাহলে এটা হবে -4 এর হোল স্কয়ার মানে x² মানে -4 এর হোল স্কয়ার -7 x অর্থাৎ -4 প্লাস p এটার মান হচ্ছে 0। তাহলে এখানে হবে 16, এখানে হচ্ছে প্লাস 28 প্লাস p = 0। তাহলে 16 প্লাস 28 এটা হবে 44 প্লাস p = 0। তো এখান থেকে অতএব p = কত হবে? -44। তাহলে এখানে -44 হচ্ছে অ্যান্সার। এখন আসি যে পৃথক বা নিশ্চয়ক আসলে কি? তো দেখো যে পৃথক বা নিশ্চয়ক আমরা কাকে বলবো? যে আমরা একটু আগে দেখেছি যে দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর জন্য সমাধান অর্থাৎ সাধারণ সমাধানটা কি ছিল? যে x = -b ± b² - 4ac/2a। তো এখন তোমাকে যদি বলে এটা কি ছিল? x মানে কি? এটা হচ্ছে এই সমীকরণটির মূল। তো এখন প্রশ্নে আসবে যে মূলের প্রকৃতি কেমন? তো মূলের প্রকৃতি কেমন বলতে আসলে কি বুঝিয়েছে? দেখো এইখানে, এখানে রুটের মধ্যে আছে b² - 4ac। তো b² - 4ac এর মান যদি একটা ধনাত্মক সংখ্যা আসে, তাহলে রুট ওভার ধনাত্মক সংখ্যা তার মানে কি? আমরা এখানে একটা বাস্তব মান পাবো, তাই না? আবার দেখো যদি এইখানে b² - 4ac এটার মান 0 আসে, এটার মান 0, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? -b + 0 আবার -b - 0 অর্থাৎ আমাদের মূল ২ টা কিন্তু একই হবে এবং আমাদের মূল ২ টা কিন্তু বাস্তব হবে। একইভাবে যদি এখানে b² - 4ac এটার মান ঋণাত্মক কোনো সংখ্যা আসে, অর্থাৎ রুটের মধ্যে যদি কোনো ঋণাত্মক সংখ্যা আসে তার মানে কি সংখ্যাটা কি হয়ে যাচ্ছে? জটিল হয়ে যাচ্ছে না? তো আমাদের মূলের প্রকৃতি বলতে আসলে এইগুলাকেই বুঝিয়েছে। যে সংখ্যাটা কি মানে মূলটা কি বাস্তব হবে নাকি অবাস্তব হবে বা সমান হবে নাকি অসমান হবে নাকি জটিল হবে মানে এইটা। তাহলে এইটা আসলে কিসের উপর নির্ভর করছে? এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে b² - 4ac এর উপর। তাহলে এখানে আমি লিখেছি যে এটি নির্ভর করে b² - 4ac এর উপরে। তো এটিকেই নিশ্চয়ক বলে। তাহলে যদি নিশ্চয়ক বের করতে বলে যে কোনো একটা সমীকরণ দিয়ে যে এই সমীকরণের নিশ্চয়ক বের করো, তাহলে তোমরা কিসের মান বের করবে? b² - 4ac এর মান। তাহলে এখানে একটি আ এমসিকিউ আছে। এমসিকিউ না সরি। এটা ঢাকা বোর্ড ২০১৭ সালে সৃজনশীলে এসেছে ক নম্বরের প্রশ্ন। তো বলেছে যে এত সমীকরণের নিশ্চয়ক কত? তাহলে ১ম এ এইটাকে যে সমীকরণে দেওয়া থাকবে না কেন, এটাকে তোমরা দ্বিঘাত আদর্শ সমীকরণের সাথে তুলনা করবে। অর্থাৎ ax² + bx + c = 0 এটার সাথে তুলনা করে ১ম এ তোমরা a, b, c এর মান বের করবে। পরবর্তীতে যেহেতু নিশ্চয়ক চেয়েছে, নিশ্চয়ক মানে কি? এটা হবে b² - 4ac। তাহলে এখানে a এর মান কত দেখো x² এর সহগ। a মানে কি? x² এর সহগ। তো x² এর সহগ এখানে কত আছে? কিছু নাই মানে 1 আছে। তো এর মান 1 আর এখানে b আর c আছে। তো এখানে তো b আর c মানে b আর c। তো এখানে আমি b আর c লিখেছি। তো এখানে নিশ্চয়ক ইকুয়াল কি হবে? তো নিশ্চয়ক হচ্ছে b² - 4ac অর্থাৎ এইটার মান বের করব। তাহলে এখানে মান বসাবো। তাহলে b মানে তো b, তার মানে b² - 4 ইনটু এর মান কত? এর মান হচ্ছে 1 আর c মানে তো c ছিল। তাহলে এটার মান কি হচ্ছে? এটার মান হচ্ছে b² - 4c। তাহলে এই যে b² - 4c এটাই হচ্ছে এই সমীকরণের নিশ্চয়ক। এখন আমরা অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিকস কভার করব যে পৃথক বা নিশ্চয়ক থেকে মূলের প্রকৃতি নির্ণয় করার মানে শর্ত কি? যে এটা তো সম্পূর্ণ কিসের উপর নির্ভর করে যে একটা মূলের প্রকৃতি কি হবে? বাস্তব, অবাস্তব বা সমান বা জটিল
এটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে নিশ্চয়ক অর্থাৎ b² - 4ac এর উপর। এখন হচ্ছে আমরা এই শর্তগুলা দেখব। তো এই শর্তগুলা বোঝানোর আগে তোমাদেরকে একটু অনুরোধ করি যে তোমরা হচ্ছে খাতা এবং কলম নিয়ে বসবে এবং আমি এই পর্যন্ত যা পড়িয়েছি বা বুঝিয়েছি তোমরা অবশ্যই এগুলা খাতায় নোট করে নিবে এবং পরবর্তীতে এইটা নোট করা হলে তোমরা অনুশীলনীর অঙ্কতে যাবে। আচ্ছা এখন দেখি যে b² - 4ac যদি 0 থেকে বড় হয়। আচ্ছা এটা দেখার আগে আমরা এটা একটু দেখি। যে আমাদের আদর্শ দ্বিঘাত সমীকরণ কি ছিল? যে ax² + bx + c = 0 এবং এই সমীকরণ হওয়ার শর্ত কি ছিল? যে এখানে a, b, c এই ৩ টা সংখ্যাই কি হবে? বাস্তব সংখ্যা হবে এবং এই সমীকরণের সমাধান যে কোয়াড্রেটিক ফর্মুলা বা সিদ্ধাচার্যের ফর্মুলা এটা হচ্ছে x = -b ± b²-4ac/2a যেখানে নিশ্চয়ক হচ্ছে b²-4ac এবং মূলের প্রকৃতি সম্পূর্ণ নির্ভর করে কার উপর? এই নিশ্চয়কের উপর। এখন আমরা দেখি যে নিশ্চয়কের উপর কিভাবে নির্ভর করে। দেখো যে নিশ্চয়কের মান যদি b²-4ac আ এইটা b²-4ac এটা যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা মূলদ্বয় কি পাবো? মূলদ্বয় পাবো বাস্তব ও অসমান। এইটা হচ্ছে তোমরা মুখস্থ করবা প্লাস সাথে বুঝে নেবে। কিভাবে বুঝবা দেখো, আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে এই 0 থেকে বড় হলে এটা মূলদ্বয় বাস্তব এবং অসমান কিভাবে হবে দেখো, এই যে এখানে দেখলে সহজেই বোঝা যায়। এই যে b²-4ac এটা হচ্ছে 0 থেকে বড় অর্থাৎ ধনাত্মক মান। তো রুটের মধ্যে ধনাত্মক মান অর্থাৎ এটা তো বাস্তব হবে। তার মানে এই মূলটা আমাদের মূলদ্বয় বাস্তব হচ্ছে। এখন আসি পরবর্তীতে। যে এখানে যেকোনো একটা মান সেটা হচ্ছে বাস্তব মান হবে। এখন -b এর সাথে সেই বাস্তব মানটা তুমি একবার যোগ করতেছো, একবার হচ্ছে বিয়োগ করতেছো। তাহলে কি হবে? একবার যোগ এবং একবার বিয়োগ ২ টা তো ভিন্ন মান হয়ে যাবে। অর্থাৎ মূলদ্বয় কি হবে? অসমান হবে। এইজন্য বলেছে যে b² - 4ac যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা কি পাবো? মূলদ্বয় বাস্তব ও অসমান পাবো। এখন আসি এই b²-4ac যদি 0 এর সমান হয় অর্থাৎ 0 হয় তাহলে এখানে কি হয়েছে? রুটের মধ্যে 0 তার মানে এটার মান আসছে 0 যে -b + 0 আবার -b - 0 তাহলে 0 তো থাকা না থাকা একই। তার মানে মূলদ্বয় কি? আমরা ২ টা মূল বাস্তব পাচ্ছি এবং একই সাথে সমান পাচ্ছি। কেন সমান? একটা হচ্ছে -b মানে ২ টাই হচ্ছে -b/2a -b/2a। তো এখানে আমরা কি পাবো? যদি b²-4ac যদি 0 হয় সেক্ষেত্রে মূলদ্বয় আমরা পাবো বাস্তব ও সমান। এখন আমরা দেখি যে b²-4ac যদি 0 থেকে ছোট হয়, তো এখন দেখো রুটের মধ্যে 0 থেকে ছোট কোনো সংখ্যা অর্থাৎ ঋণাত্মক সংখ্যা যদি থাকে তাহলে কি হয়ে যাচ্ছে? রুটের মধ্যে আ ঋণাত্মক সংখ্যা মানে হচ্ছে এটা হচ্ছে জটিল সংখ্যা হয়ে যাবে। তো জটিল সংখ্যা অধ্যায় তোমরা অবশ্যই করেছ। তো রুটের মধ্যে ঋণাত্মক মানে কি? এটা আর বাস্তব থাকবে না। এটা হয়ে যাবে জটিল। তাহলে এবং আমরা জানি যে এখানে যেহেতু দ্বিঘাত সমীকরণ এটার মূল পাবো তো ২ টা এবং যেহেতু একটা মূল হচ্ছে জটিল হইছে তো আর আমরা জানি যে জটিল মূলদ্বয় সবসময় অনুবন্ধী আকারে থাকে। অর্থাৎ অনুবন্ধী বলতে কি বুঝিয়েছে দেখো, একটা মূল একটা মূল সাপোজ যে 2 + 3i তাহলে অন্য মূল হবে অবশ্যই 2 - 3i। অর্থাৎ এই যে এইখানে যে কাল্পনিক অংশ এর আগে চিহ্নের পরিবর্তন করলে এটা হচ্ছে অনুবন্ধী হয়ে যায়। আর জটিল মূলদ্বয় সবসময় অনুবন্ধী আকারে থাকে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি যে 0 থেকে যদি ছোট হয় b² - 4ac অর্থাৎ নিশ্চয়কের মান তাহলে মূলদ্বয় আমরা কি পাবো? যে জটিল ও অসমান এবং শুধু জটিল মানে কি? যেহেতু ২ টা মূল, জটিল মূলদ্বয় সবসময় অনুবন্ধী আকারে থাকে। তো দেখো এটা নিয়ে এতটা মানে জটিল ভাবার কোনো দরকার নেই। কেননা আমি এর প্রত্যেকটা টাইপের অঙ্ক এখনই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সহজ মনে হয়। আচ্ছা এটা হচ্ছে কেস 1, 2, 3 যদি ধরি, তো এখন পরবর্তী আরেকটা দেখি। এখন দেখো যদি b²-4ac 0 থেকে বড় এবং এর সাথে যদি আরেকটা শর্ত থাকে, যদি b²-4ac 0 থেকে বড় এবং পূর্ণবর্গ হয়। তো পূর্ণবর্গ সংখ্যা বলতে আসলে কি বুঝিয়েছে? মনে করো যে 4 আসছে b²-4ac, b²-4ac এটার মান সাপোজ 4 এসেছে। তাহলে এইটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা না? এটাকে আমরা 2 এর স্কয়ার আকারে লিখতে পারি। তো যদি ২ টা শর্ত মানে যদি b²-4ac 0 থেকে বড় এবং b²-4ac যদি পূর্ণবর্গ সংখ্যা হয় এবং আমাদের যে abc ছিল ABC যদি মূলদ হয় তাহলে দেখো 0 থেকে বড় হলে তো ২ টা শর্ত ছিল যে বাস্তব ও অসমান। তো এই বাস্তব ও অসমানের সাথে আরেকটা আমাদের মূলের প্রকৃতি যুক্ত হবে। সেটা হচ্ছে মূলদ হবে। অর্থাৎ b²-4ac 0 থেকে বড় এবং যদি পূর্ণবর্গ হয় তাহলে বাস্তব ও অসমানের সাথে কি হবে? এই আমাদের মূলদ্বয়ের প্রকৃতি মূলদ হবে। এখন আরেকটি মান যদি এই যে b²-4ac যদি 0 থেকে বড় এবং
আমাদের যদি পূর্ণবর্গ না হয়, পূর্ণবর্গ হলে এবং এবিসি মূলদ হলে মূলদ্বয় কি হবে? বাস্তব ও অসমানের সাথে মূলদ হবে এবং যদি পূর্ণবর্গ না হয় তাহলে কি হবে? এই বাস্তব ও অসমানের সাথে অমূলদ হবে। মানে আরেকটি বৈশিষ্ট্য যোগ হবে। এখন আসি পরবর্তী এইখান থেকে যে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 এবং আমাদের এবিসি মূলদ হতে হবে এবং আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া থাকবে যে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই রাশিটি যদি একটা পূর্ণবর্গ সংখ্যা হয় সেক্ষেত্রে মূলদ্বয় আমাদের শূন্য হলে মূলদ্বয় কি ছিল? বাস্তব ও সমান। তো এই সত্যটা যদি আবার মানে তো বাস্তব ও সমানের সাথে আরেকটা সত্য যুক্ত হবে, সেটা হচ্ছে মূলদ। তো দেখো তোমাদের এটা একটু কঠিন মনে হতে পারে। তো এটা কঠিন ভাবার কোনো দরকার নাই। কেননা আমি এক্ষুনি তোমাদেরকে প্রত্যেকটা টাইপের একটি করে অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। তো তোমরা এখন মানে এইটা অবশ্যই নোট করে নিবে। তো চলো আমরা এখন অঙ্কগুলা দেখি। তো ফার্স্টে কেস 1। তো কেস 1 এ কি এখানে বলেছে কেস 1 যে ABC হচ্ছে বাস্তব সংখ্যা এবং B² - 4AC যদি 0 থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের কি ছিল যে মূলদ্বয় কি হবে? বাস্তব ও অসমান হবে। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিই যে আমাদের বলছে যে এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে মূলের প্রকৃতি নির্ণয় করতে হলে প্রথমে আমরা নিশ্চয়কের মান বের করব। তাহলে নিশ্চয়ক মানে কি? B² - 4AC। তো এখানে b মানে কি? b হচ্ছে x এর সহগ অর্থাৎ -5। তো -5 এর হোল স্কয়ার -4 ইনটু a মানে হচ্ছে x স্কয়ার এর সহগ 1, c হচ্ছে ধ্রুবক পদ অর্থাৎ 4। তো এখানে কত হচ্ছে 25 - 16। তো এটা কি হবে? মান হবে 9। দেখুন 9 কিন্তু 0 থেকে বড়। 9 0 থেকে বড়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? যে 0 থেকে যদি বড় হয় তাহলে মূলদ্বয়ের প্রকৃতি কি হবে? মূলদ্বয়ের প্রকৃতি হবে বাস্তব ও অসমান। তাহলে এখানে কি লিখব? অতএব মূলদ্বয় বাস্তব ও অসমান। অসমান। এখন আমরা ক্রস চেক করব যে এইটা আসলেই কি বাস্তব এবং অসমান হয় কিনা। ক্রস চেক কিভাবে করব? যে আমরা ডিরেক্ট মূল বের করব এখান থেকে। তো কেন আমরা সাধারণ সমাধান নির্ণয় করার সূত্র তো জানি। সূত্রটি কি ছিল? যে -b প্লাস মাইনাস রুট ওভার b² - 4ac বাই 2। তো এখানে -b বলতে কি? b এর মান হচ্ছে -5। তো মাইনাস মাইনাসে এখানে শুধু 5 হবে। প্লাস মাইনাস এখানে রুট ওভার b² করলে এটা 25 হবে মাইনাস 4ac। তো 4ac এর মান তো এখানে বের করেছি, কত হয়? এটা হচ্ছে 16। 16/2a অর্থাৎ 2 ইনটু 1। তো এখানে 5 প্লাস মাইনাস, তো এখানে হবে 25 - 16 অর্থাৎ 9। তো 9 কে রুট করলে এখানে হবে 3 বাই নিচে 2 অর্থাৎ এখানে হবে একবার 5 প্লাস 3/2 আরেকবার 5 মাইনাস 3/2। তো আমাদের এখানে মান হচ্ছে 8/2। 8/2 মানে 4 একটি মান, আবার 5 মাইনাস 3 অর্থাৎ 2/2 এটা হচ্ছে 1 একটি মান। তাহলে দেখো এই যে আমাদের 4 এবং 1 বের হলো, ২ টা মানে কি? বাস্তব না? এবং ২ টা কি সমান? ২ টা কিন্তু সমান না অর্থাৎ অসমান। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? যে b² - 4ac যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা মূলদ্বয় কি পেয়েছি? মূলদ্বয় ২ টা বাস্তব এবং অসমান পেয়েছি। এখন চলো কেস 2। কেস 2 তে কি ছিল? যে আমাদের ABC বাস্তব এবং B² - 4AC যদি 0 হয় অর্থাৎ নিশ্চয়কের মান যদি 0 হয় সেক্ষেত্রে মূলদ্বয় বাস্তব ও সমান হবে। তো প্রথমে আমরা নিশ্চয়কটা বের করি। নিশ্চয়কের মান, তো এখানে বলেছে যে এই সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। তো নিশ্চয়ক B² - 4AC। তো এখানে B² বলতে 4² - 4AC অর্থাৎ 1 ইনটু 4। তো এখানে 16 - 16 ইকুয়াল কি হবে? 0 হবে। দেখো এখানে নিশ্চয়কের মান 0 হচ্ছে। তার মানে আমরা কি বলতে পারি? যে এই সমীকরণের মূলের প্রকৃতি কি? এই সমীকরণের মূলের প্রকৃতি হচ্ছে বাস্তব ও সমান। এখন আমরা মূল বের করে তোমাদেরকে যদি শুধু প্রশ্নটা এইটা করে যে মূলের প্রকৃতি নির্ণয় করো, সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র নিশ্চয়ক বের করবা এবং তারপরে লিখে দিবা যে অতএব এত সমীকরণের মূলের প্রকৃতি বা মূলদ্বয় হচ্ছে বাস্তব ও সমান। শুধুমাত্র এইটুক। তো আমি তোমাদেরকে এই সমাধান বের করে আসলে দেখাচ্ছি যে এটা কি আদৌ সত্য নাকি মিথ্যা। মানে ক্রস চেক। তো এইটা তোমাদের পরীক্ষার খাতায় করার দরকার নেই। এটা শুধুমাত্র আমি তোমাদের বোঝানোর জন্য করছি। তাহলে এইখানে সহজ হয় যে A, B আর C এর মান যদি বের করে নাও তাহলে সূত্রে বসাতে সুবিধা হবে। A এর মান 1, B এর মান 4, C এর মানও 4। তাহলে সূত্রটি কি ছিল? -b অর্থাৎ -4 প্লাস মাইনাস রুট ওভার b² অর্থাৎ 4² - 4 ইনটু AC 1 ইনটু 4 বাই 2a অর্থাৎ 2 ইনটু 1। তাহলে এখানে -4 প্লাস মাইনাস এখানে 16 - 16
তাহলে ১৬ - ১৬ এখানে কি হবে? 0 হবে। তাহলে 0 রুট করলে তো 0 ই হয় বাই 2। তাহলে এখানে কি হচ্ছে? -4 + 0/2 একটা অ্যান্সার। আবার যদি মাইনাস নিই তো -4 - 0/2 একটা অ্যান্সার। তাহলে এখানে কি হবে? -2, এইখানেও হবে -2। তাহলে দেখো মূলদয় আমরা কি পেয়েছি? -2, এটা তো বাস্তব সংখ্যা। তাহলে মূলটায় বাস্তব পেয়েছি এবং ২ টা মূলের কি পেয়েছি? একই অর্থাৎ সমান। তাহলে এখানে আসলে কি আমরা প্রমাণ করলাম? যদি নিশ্চয়কের মান 0 হয় তাহলে মূলটায় কি হবে? বাস্তব এবং সমান হবে। তো তোমরা পরীক্ষার খাতায় শুধুমাত্র এইটুক করবা। এইটুক করার পরেই তোমরা নিশ্চয়কের মান দেখেই এখান থেকে সিদ্ধান্ত দিবা যে নিশ্চয়কের মান যদি 0 হয় অতএব মূলটায় বাস্তব ও সমান। এখন আসি পরবর্তী কেসে যে কেস 3। তো কেস 3 তে কি বলছে? যে নিশ্চয়কের মান যদি 0 থেকে ছোট হয়, 0 থেকে ছোট হলে কি ছিল? যে মূলদ্বয় হবে জটিল, অসমান ও অনুবন্ধী। এখন দেখি যে এখানে একটা উদাহরণ যে এত সমীকরণটি থেকে মূলের প্রকৃতি। তো এখানে a এর মান হচ্ছে 1, b এর মানও 1, c এর মানও হচ্ছে 1। তাহলে নিশ্চয় কি b² - 4ac তাহলে 1² - 4 * 1 * 1। তাহলে 1 - 4 এটা হবে কি? -3। তো দেখো -3 এটা কিন্তু 0 থেকে ছোট। তার মানে আমরা কি বলতে পারি? অতএব সমীকরণটির মূলের প্রকৃতি কি? মূলের প্রকৃতি হবে মূলদ্বয় জটিল, অসমান ও অনুবন্ধী। তাহলে এখন দেখি যে এটা মূল বের করে যে আসলেই কি এই সমীকরণের মূলদ্বয় যে জটিল, অসমান আর অনুবন্ধী হয় কিনা। তো এখানে দেখো যে -b অর্থাৎ -1 ± √b² অর্থাৎ 1 এর স্কয়ার করলে 1 -4ac তাহলে 4 * 1 * 1 তো এটা হবে 4 বাই নিচে 2a অর্থাৎ 2 * 1 তো এটা হবে -1 রুটের মধ্যে -3/2। তো আমরা দেখো যে জটিল সংখ্যা অধ্যায় যদি তোমরা করো তো এখানে √−1 এটাকে হচ্ছে i ধরা হয়। অর্থাৎ এটাকে যদি স্কয়ার করো i² আমরা পাবো 1। যে √−1 কে i ধরা হয়। তাহলে এখানে আমরা এখানে এই √−3 এটাকে 3i লিখতে পারি। যে -1 ± 3i/2 তাহলে এটা কি হবে? যে -1 + 3i/2 একটা অ্যান্সার আবার -1 - 3i/2 আরেকটা অ্যান্সার। এখন দেখো যেহেতু এখানে i এসেছে তার মানে কি এই ২ টা সংখ্যাই জটিল এবং দেখো আরেকটা বৈশিষ্ট্য কি? এই ২ টা তো সমান না। একটা হচ্ছে +3i একটা -3i ২ টা সমান না। কিন্তু এই ২ টা কিন্তু অনুবন্ধী। অনুবন্ধী কিভাবে বুঝবো? যে এখানে i এর সহ মানে i এর সাথে যে সংখ্যাটা থাকবে মানে চিহ্নটা থাকবে আর অন্য সংখ্যাটাই হচ্ছে তার বিপরীত চিহ্নটা থাকবে। আর সবকিছু একই। তো এখানে দেখো -1 + 3i আছে, এখানে আছে -1 - 3i। তার মানে কি সংখ্যাদ্বয় কিন্তু পরস্পর অনুবন্ধী। তাহলে আমাদের বৈশিষ্ট্য সাথে কিন্তু মিলে যাচ্ছে। যে 0 থেকে যদি ছোট হয় তাহলে সেই সমীকরণের মূলের প্রকৃতি কি হবে? মূলদ্বয় হবে জটিল, অসমান ও অনুবন্ধী। এখন আমরা পরবর্তী কেসে যাওয়ার আগে আমরা একটু ১ম এ বুঝে নেব যে মূলদ সংখ্যা কি আর অমূলদ বলতে আসলে কি বোঝায়। তো দেখো মূলদ সংখ্যা সহজ কথায় যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে। তাহলে p/q আকারে প্রকাশ করা যাবে বলতে কি? দেখো এখানে 1/1.4 আছে। তো এই সংখ্যাটাকে তুমি 14/10 লিখতে পারো। তাহলে p/q অর্থাৎ ২ টা সংখ্যার অনুপাত হিসেবে তুমি প্রকাশ করতে পারছো। তার মানে 1.4 কে তুমি মূলদ সংখ্যা বলতে পারো। আবার এখানে আছে -2 ওই সরি 2 তো এখানে 2 কে তুমি 2/1 লিখতে পারো। তাহলে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে? তাহলে এটা আমরা বলব মূলদ সংখ্যা। এখানে -5 তো -5 কে তুমি -5/1 লিখতে পারো। তাহলে -5 ও কিন্তু একটা পূর্ণ মানে মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে মূলদ সংখ্যা কিনা? যদি কোনো সংখ্যাকে p/q অর্থাৎ ২ টা সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করতে পারো তাহলে সেই সংখ্যাটাকে আমরা মূলদ সংখ্যা বলব। আর তাহলে অমূলদ সংখ্যা কোনটা হবে? এটা ঠিক বিপরীত। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না। তাহলে দেখো এই যে √2 তুমি যদি ক্যালকুলেটরে এটার মান বের করো দেখবা যে 1 পয়েন্ট মানে অসংখ্য সংখ্যা আসছে। তো তুমি √2 কে কখনোই ২ টা সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করতে পারবা না। আবার এখানে √3 √3 কেও কিন্তু ২ টা সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা সম্ভব না। তুমি ক্যালকুলেটরে মান দিয়ে দেখতে পারো। যে ক্যালকুলেটরে কখনোই এখানে ২ টা সংখ্যার অনুপাত হিসেবে লেখা যাবে না এটাকে। একইভাবে পাই বা এর মানকেও তুমি ২ টা সংখ্যার অনুপাত হিসেবে লিখতে পারবা না। তাহলে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, সেই সংখ্যাকে বলে অমূলদ সংখ্যা। আর যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, সেই সংখ্যাকে আমরা বলব মূলদ সংখ্যা। তো এখন দেখি যে তারপরের টপিকস যে কেস 4 এখন কেস 4 বুঝতে আমাদের খুবই সুবিধা হবে। যে কেস 4 এ বলছে যে abc মূলদ b² - 4ac 0 এবং এই রাশিটি যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ্বয় কি হবে? বাস্তব, সমান ও
মূলদ হবে। স সহজ কথায় তুমি যদি মনে রাখো যে ABC মূলদ আর B² - 4AC যদি শূন্য হয়, মূলদায় বাস্তবও মূলদ বাস্তব সমান ও মূলদ হবে। কেননা আমরা একটু আগে কি দেখেছি যে B² - 4AC যদি শূন্য হয়, সেক্ষেত্রে মূলদায় বাস্তবও সমান। এর সাথে যুক্ত হয়েছে যদি ABC মূলদ এবং ax² + bx + c রাশিটি পূর্ণবর্গ হয়, সেক্ষেত্রে আরেকটা শর্ত যুক্ত হবে মানে প্রকৃতি, সেটা হচ্ছে মূলদায় মূলদ হবে। তো এখন এই সমীকরণের ক্ষেত্রে দেখি, এই সমীকরণটিতে মূলের প্রকৃতি কি হবে? তাহলে মূলের প্রকৃতি তো এখানে a মানে কি? a মানে হচ্ছে 1, b এর মান -4, c এর মান হচ্ছে 4। তো নিশ্চয়ই b² - 4ac তাহলে -4 এর হোল স্কয়ার -4 * 1 * 4। তো এটা কি হচ্ছে দেখো 16 - 16, তাহলে এর নিশ্চয়কের মান কি হচ্ছে? 0। তো এইখান থেকেই তুমি বলতে পারো যে মূলদায় বাস্তব এবং সমান। তো এখন আরেকটা শর্ত আছে। যে শর্তটা কি? যে এই রাশিটি যদি পূর্ণবর্গ হয়, দেখো এই যে x² - 4x + 4 এই রাশিটি কি পূর্ণবর্গ? অবশ্যই পূর্ণবর্গ। কেননা দেখো যে x² - 4x + 4 এই রাশিটিকে আমরা এভাবে লিখতে পারি যে x² - 2 * x * 2 + 2 এর হোল স্কয়ার। অর্থাৎ এটাকে লেখা যায় x - 2 এর হোল স্কয়ার। তাহলে কি এটাকে একটা মানে একটা রাশির বর্গ আকারে প্রকাশ করা যাচ্ছে না? তার মানে এই রাশিটিকে কি একটা পূর্ণবর্গ বলা যায় না? তাহলে দেখো আমাদের এই রাশিটা পূর্ণবর্গ হইছে। তো আমাদেরকে এখন বলছে যে এই সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে কি নিশ্চয়কের মান বের করেছি, এটা শূন্য হয়েছে এবং এই রাশিটা পূর্ণবর্গ হইছে। তার মানে আমরা কি সিদ্ধান্ত দিতে পারি যে মূলের প্রকৃতি কি হবে? যে মূলের প্রকৃতি হবে বাস্তব ও সমান, এটা তো শূন্য হওয়ার জন্য। আর এই রাশিটা যেহেতু পূর্ণবর্গ, সেহেতু এর সাথে আরেকটা যুক্ত হবে যে এটা হচ্ছে মূলদ হবে। এখন আমরা দেখি যে এটা আসলেই কি এর সাথে মিলে কিনা। এটার সমাধানটা আমরা বের করি। যে সমাধান -b অর্থাৎ 4 ± √b² তাহলে হচ্ছে 16 - 4ac এখানেও হবে 16 বাই 2a অর্থাৎ 2 * 1 মানে 2। তাহলে এখানে 4 প্লাস মাইনাস এখানে কিন্তু 0 হবে বাই 2। তাহলে এখানে হবে কি? একটা হচ্ছে 4 প্লাস 0/2 আরেকটা 4 - 0/2। তাহলে এখানে একটা মান আসছে 2 আরেকটা মানও হচ্ছে 2। দেখো এই ২ টাই কিন্তু বাস্তব। এই ২ টা মূল সমান এবং এই ২ টা মূলই মূলদ। কেননা কি আমি একটু আগে বলেছি যে যেকোনো পূর্ণ সংখ্যা এটাকে তুমি 2/1 লিখতে পারো। p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। তার মানে কি এটা মূলদ হবে। তাইলে এইখানে শর্তের সাথে কিন্তু মূলের প্রকৃতির সাথে কিন্তু আমাদের সমাধান মিলে গেছে। আচ্ছা এখন আসি তার পরেরটায়। তার পরেরটা বলেছে যদি ABC মূলদ এবং b² - 4ac শূন্য থেকে বড় এবং এই b² - 4ac যদি পূর্ণবর্গ হয়। দেখো আগেরটার সাথে তোমরা আবার মিলায় ফেলো না। আগেরটাতে কি বলেছিল? আগেরটাকে বলেছিল এই রাশিটা যদি পূর্ণবর্গ হয়, সেক্ষেত্রে মূলদ হবে। আর এর পরেরটাতে বলেছে যদি b² - 4ac পূর্ণবর্গ হয়। ঠিক আছে? আগেরটায় রাশি আর এইটাই বলেছে b² - 4ac পূর্ণবর্গ হলে মূলদ হবে। তাহলে ১ম এ নিশ্চয়ক বের করি। এখানে a হচ্ছে 1, b হচ্ছে -5 আর c হচ্ছে 4। c হচ্ছে 4। তাহলে নিশ্চয়ক b² অর্থাৎ -5 এর হোল স্কয়ার -4 * 1 * 4। তো এটা কি হয়? 25 মাইনাস এখানে দেখো ৪ × ১৬ অর্থাৎ 9। তো 9 কে দেখো এইটা 0 থেকে বড় তো ঠিক আছে। একই সাথে এইটা কিন্তু 9 কে আমরা 3 এর হোল স্কয়ার মানে স্কয়ার লিখতে পারি। অর্থাৎ 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে কি এসেছে? যে আমাদের নিশ্চয়ক 0 থেকে বড় হয়েছে এবং নিশ্চয়কের মান একটা পূর্ণবর্গ হইছে। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? যে অতএব লিখতে পারি যে মূলের প্রকৃতি হবে মূলদায় বাস্তব, অসমান ও মূলদ হবে। এখন আমরা এটার সাথে ক্রস চেক করে দেখি আদৌ মেলে কিনা। যে ১ম এ -b অর্থাৎ মাইনাসে, মাইনাসে প্লাস এখানে 5 প্লাস মাইনাস √b² অর্থাৎ 25 হবে মাইনাস 4ac তাহলে 4 * 1 * 4 তো এটা হবে 16/2 a অর্থাৎ 1। তো এটা হবে 2 ই হবে। তাহলে এখানে 5 প্লাস মাইনাস এখানে দেখো 9 হয় বিয়োগ করলে 9 কে রুট করলে হবে 3/2। তাহলে এটা হচ্ছে 5 প্লাস 3/2 একটা অ্যান্সার। আবার 5 মাইনাস 3/2 একটা অ্যান্সার। 5 মাইনাস 3/2 আরেকটা অ্যান্সার। তাহলে এটা হবে 8/2 মানে 4 আর এটা হবে 2/2 মানে 1। তো এখন দেখো যেইখানে আমাদের মূলদায় কি হচ্ছে? মূলদায় বাস্তব আছে, মূলদায় অসমান এবং এই ২ টা মূলই কিন্তু মূলদ। মানে 4 কে আমরা 4/1 লিখতে পারি, 1 কে 1/1 লিখতে পারি। অর্থাৎ ২ টাকে p/q আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ ২ টাই হচ্ছে মূলদ হবে। তাহলে কিন্তু এটার সাথে আমাদের মিলে গেছে। আচ্ছা এখন তার পরবর্তী শর্ত যে
আ b² - 4ac 0 থেকে বড় এবং যদি পূর্ণবর্গ না হয়, তাহলে দেখো একটু আগের শর্তটা আমাদের কি ছিল? যে b² - 4ac 0 থেকে বড় এবং যদি পূর্ণবর্গ হয়, সেক্ষেত্রে ছিল বাস্তব ও অসমান তো ছিল যে 0 থেকে বড় হলে বাস্তব ও অসমান হবে। আর পূর্ণবর্গ হলে এর সাথে আরেকটা বৈশিষ্ট্য যোগ হবে মূলত। এখন এখন হচ্ছে যদি পূর্ণবর্গ না হয়, তাহলে পূর্ণবর্গ না হলে কি হবে? বাস্তব ও অসমান ঠিক থাকবে, শুধুমাত্র মূলদের জায়গায় অমূলদ হবে। তো এইটা হচ্ছে কি হবে মূলদ্বয়? মূলদ্বয় হবে বাস্তব, অসমান ও অমূলদ। তো এখন আমরা উদাহরণের সাহায্যে দেখি যে বলেছে এত সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে এখানে a হচ্ছে 2, b এর মান হচ্ছে -3, c এর মান হচ্ছে -1। তো এখন b² অর্থাৎ -3 এর হোল স্কয়ার করলে 9 -4ac। তাহলে আচ্ছা আমি পুরাটাই লিখি যে -3 এর হোল স্কয়ার -4 × 2 × -1। আর এটা হবে 9 আর এখানে প্লাস, তাহলে +8, তো এটা হবে 17। তো দেখো এটা 0 থেকে বড় হয়েছে এবং 17 এটা কি পূর্ণবর্গ সংখ্যা? মোটেই না। তাহলে 0 থেকে বড় হয়েছে এবং পূর্ণবর্গ না হলে বলছে। তাহলে এটা তো পূর্ণবর্গ হয় নাই। আর ABC কিন্তু মূলদ ছিল। তাহলে আমাদের মূলদ্বয় কি হবে? বাস্তব ও অসমান আর হচ্ছে সাথে অমূলদ হবে। তো এইটা তোমরা এখানে x এর মান বের করে চেক করে নিতে পারো। আমি আর এটা করলাম না। আচ্ছা পরবর্তী কেসে যাই, যে এখানে বলেছে যে দেখো এটা বলেছে ABC ন্যূনতম একটি অমূলদ। আর হচ্ছে b² - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে নিশ্চয়ক কি হবে? আমরা এত সময় কি দেখেছি? যদি 0 থেকে 0 বা 0 থেকে যদি বড় হয় এবং যদি পূর্ণবর্গ হয়, সেক্ষেত্রে কিন্তু মূলদ ছিল। আমাদের মূলের প্রকৃতি কি ছিল? মূলদ। এবং এর সাথে কিন্তু আমাদের আরেকটা শর্ত কিন্তু অবশ্যই দেওয়া ছিল। যে শর্তটা কি ছিল? এখান থেকে তোমরা যদি দেখো যে ABC মূলদ। আবার দেখো এই যে শূন্যের ক্ষেত্রেও ABC কি ছিল? মূলদ। এটা কিন্তু কমন ছিল যে ABC অবশ্যই মূলদ হতে হবে। আমাদের অ্যান্সার যদি নিশ্চয়কের প্রকৃতি যদি মূলদ হতে হয়, তাহলে আমাদের মাস্ট ABC মূলদ হতেই হবে। ABC মূলদ হতেই হবে। কিন্তু এখানে আমাদের ১ম এই বলে দিয়েছে যে ABC ন্যূনতম একটি অমূলদ। তাহলে এইখানে যদি নিশ্চয়কের মান আমাদের যদি পূর্ণবর্গ আসে, মানে 0 থেকে সাপোজ নিশ্চয়কের মান বের করে আমাদের আসছে 16। তো 16 কি 0 থেকে বড়? এবং একই সাথে কি ১৬ কে ৪ এর স্কয়ার অর্থাৎ পূর্ণবর্গ ২ টা শর্তই মেনেছে। কিন্তু এটা কিন্তু মূলের প্রকৃতি মূলদ হবে না। কেন হবে না বলো তো? মূলের প্রকৃতি যদি মূলদ হতে হয় তো মাস্ট একটা শর্ত এখানে পূরণ করতেই হবে। সেটা হচ্ছে ABC ৩ টাকেই মূলদ হইতে হবে। যদি একটাও অমূলদ হয় সেক্ষেত্রে মূলের প্রকৃতি মূলদ হবে না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অমূলদ হয়ে যাবে। তাহলে এইখানে ABC ন্যূনতম একটি অমূলদ হলে তাহলে আমাদের বৈশিষ্ট্য কি হবে বলো তো? আমাদের বৈশিষ্ট্য বাস্তব যদি 0 হয় তাহলে বাস্তব ও সমান। যদি 0 থেকে বড় হয় বাস্তব ও অসমান এবং প্রতি ক্ষেত্রেই হবে অমূলদ। কেননা এখানে বলে দিয়েছে যে ABC ন্যূনতম একটি অমূলদ। আচ্ছা এখন আমি কিছু বোর্ডের আসা প্রশ্ন এখান থেকে আ সমাধান করি। তো দেখো এখানে ১ নম্বর প্রশ্নে বলেছে, "এত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো।" এটা বরিশাল বোর্ড ২০১৭ সালের ৩ এর কন্টে এসেছে। এগুলো মূলের প্রকৃতি আমরা তো একটু আগেই নির্ণয় করেছি। এটা আশা করি তোমরা পারবে। তবুও আমি করে দিচ্ছি। তো দেখো যে এখানে A এর মান হচ্ছে 4, B এর মান হচ্ছে 2, C এর মান হচ্ছে -1। তো এখন নিশ্চয়ক মানে কি? b² - 4ac। তো এখানে মান বসাও। তো b মানে 2, তাহলে 2 এর হোল স্কয়ার -4 a এর মান 4 c এর মান -1। তো এটা কি হবে? যে 4 মাইনাস এখানে হচ্ছে সরি মাইনাস না, মাইনাসে, মাইনাসে এখানে প্লাস 4 এ যাবে, এখানে হয়ে যাবে 16। তাহলে এখানে কি আসছে? এখানে মান আসবে 20। তো এখন দেখো এই যে 20 কিন্তু কি 0 থেকে বড়। 0 থেকে বড়। তাহলে 0 থেকে যদি বড় হয় সেক্ষেত্রে আমাদের মূলের প্রকৃতি কি ছিল? যে মূলদ্বয় হবে বাস্তব এবং অসমান। এবং দেখো এখানে কিন্তু আমাদের বলে দেয় নাই যে ABC মূলদ কি অমূলদ। তাহলে তুমি এর সাথে আরেকটি লিখতে পারো যে বাস্তব অসমান এবং অমূলদ হবে। যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা না তার মানে অবশ্যই অমূলদ হবে। আচ্ছা তাহলে এটা লিখে দিই যে বাস্তব মূলদ্বয় হবে বাস্তব, অসমান এই পর্যন্ত লিখলেও হবে। আরেকটা যদি লেখো যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা না তার মানে অবশ্যই কি হবে? অমূলদ হবে। অমু অমূলদ হবে। যে মূলদ্বয় মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ। আচ্ছা তারপরেরটা দেখি যে ২ নাম্বার, যে এত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। একদম সেম যে b² - 4ac করব যে b² - 4ac। তাহলে b² বলতে 1 এর হোল স্কয়ার মাইনাস এখানে সবগুলোর মানই 1। তাহলে 4 × 1
ইনটু 1 তাহলে হচ্ছে 1 - 4 এটা হবে -3 তো -3 কি 0 থেকে ছোট? তাহলে 0 থেকে যদি ছোট হয় তাহলে মূলের প্রকৃতি কি ছিল? এই মূলের প্রকৃতি হবে জটিল ও অসমান বা অবাস্তব ও অসমান আর হচ্ছে আমাদের মূলদ্বয় হবে অনুবন্ধী। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখব? যে অতএব মূলদ্বয় জটিল ও অসমান, অসমান এবং মূলদ্বয় অনুবন্ধী জটিল। অনু অনুবন্ধী জটিল। আচ্ছা পরের প্রশ্নটা দেখি। যে এখানে ৩ নম্বর প্রশ্ন যে 6x² - 5x - 1 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। তো এটা তোমরা আশা করি যে নিজেরাই করতে পারবে। এইজন্য আমি লিখে রেখেছি যে নিজে করো। আচ্ছা পরের একটা প্রশ্ন দেখো যে আ এটা অনেকবার এসেছে। তোমরা বইয়ে দেখতে পারবে এটা। আমি সবগুলা বোর্ড তো লিখি নাই। এটা মানে বোর্ডে সম্পূর্ণ অনেকবার বোর্ডে এসেছে। তো এখন বলছে যে P = Q = 1 হলে এত সমীকরণটির মূলের প্রকৃতি নির্ণয় করো। তো দেখো আমাদের সমীকরণ কিন্তু আদর্শ ফিগারে দেওয়া নাই, ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো ১ম এ আমরা এটাকে আদর্শ ফিগারে নিব। তো যেহেতু P = Q = 1 দেওয়া আছে, তো এই সমীকরণে আমরা যদি P এবং Q এর মান বসাই, তাহলে এটা আমরা সমীকরণটি কি পাবো? যে 1/x + 1/1 - x = 1/1 তার মানে এটা হবে 1 হবে। তো এখানে যদি আমরা লসাগু করি, লসাগু হবে x * 1 - x তো এখানে হবে 1 - x + x = ডানে 1 তো এখন দেখো যে উপরে x কেটে যায়। এখানে থাকে 1/x * 1 - x = ডানে 1 তো আমরা যদি ক্রস গুণ করি সেক্ষেত্রে x * 1 - x হবে 1 তো এখানে যদি গুণ করি x - x² = 1 তো এই ২ টাকে যদি ডানে নিয়ে যাই এবং তারপর যদি সাইড চেঞ্জ করে লিখি তাহলে হয় x² - x + 1 = 0 তো এখন দেখো এই যে আমরা সমীকরণটি পেয়েছি। এখন মূলের প্রকৃতি কিভাবে নির্ণয় করব? যে নিশ্চয়কের মান বের করব। যে অতএব নিশ্চয়ক। তাহলে নিশ্চয়ক ইকুয়াল কি হবে? b² - 4ac তো এখানে যদি আমরা মান বসাই b এর মান হচ্ছে -1 তাহলে -1 এর হোল স্কয়ার -4 ইনটু a আর c এর মান হচ্ছে 1 তাহলে 1 ইনটু 1 তো এটা হবে 1 - 4 তাহলে 1 - 4 ইকুয়াল কি হবে? -3 -3 যেটা কিন্তু 0 থেকে ছোট। আর যদি 0 থেকে ছোট হয় সেক্ষেত্রে আমাদের মূলদ্বয় কি হবে? যে লিখব যে মূলদ্বয় অবাস্তব, অসমান ও অনুবন্ধী জটিল। আমি এখানে সৃজনশীল সমাধান করার জন্য বা বইয়ের অঙ্ক সমাধান করার জন্য প্রয়োজনীয় সূত্রগুলা লিখেছি। তোমরা অবশ্যই সূত্রগুলাকে খাতায় নোট করে রাখবে। শুধুমাত্র এই সূত্র না, আমি এত সময় যত কিছু বুঝিয়েছি সবকিছুকে নোট করবে। এটা নোট করলে হবে কি পরবর্তীতে তুমি যখন অনুশীলনীর অঙ্ক করবে তোমার কাছে অঙ্কগুলা খুবই সহজ মনে হবে। তো আমি এই সূত্রগুলা আজকে কোনো সূত্রগুলা নিয়ে কিছু বললাম না। কেননা আমি যখন বই থেকে অঙ্ক সমাধান করিয়ে দিব তখন এই সূত্রগুলা যখন যেটা লাগবে আমি ব্যাখ্যা করে দিব। তো এই সূত্রগুলা হচ্ছে তোমরা খাতায় লেখো এখন, লিখে রাখো এবং মুখস্থ করবা এবং পরবর্তীতে তোমরা যখন বইয়ের অঙ্ক করাবো তখন দেখবা যে তোমাদের মানে খুবই সহজ লাগবে বইয়ের অঙ্কগুলা। আচ্ছা তো আজকের ক্লাসটি এ পর্যন্ত ছিল। আ স্টুডেন্টস আমি তোমাদেরকে একটা অনুরোধ করতে চাই যে দেখো আজকের এই ক্লাস আমার রেডি করতে গিয়ে আমাকে এতগুলা পেজ লিখতে হয়েছে। এখানে প্রায় ১৬-১৭ টা পেজ হবে। যেটা তৈরি করতে আমার অ্যাবাউট আ ৫ থেকে ৬ ঘন্টা লেগেছে। প্লাস ভিডিও এডিটিং প্রায় ১০ ঘন্টার মতো লেগেছে শুধুমাত্র একটা ভিডিও করার জন্য। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। আর লাইক, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। আর পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করলে আমি কৃতজ্ঞ থাকব। আ আশা করি সবাই ভালো থাকবে। আ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।